আজকে আমাদের লেকচার হচ্ছে M8 ইন্টিগ্রাল ক্যালকুলাস। এটা প্রবাবলি আমাদের যতগুলা চ্যাপ্টার আছে, যতগুলা জিনিস এর মধ্যে আছে আমাদের ম্যাথমেটিক্সের মধ্যে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলোর একটা ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশনের আইডিয়াটা সম্পর্কে একটু প্রথমে ঝালাই করে নেওয়া যায় যে আসলে ইন্টিগ্রেশন জিনিসটা কীরকম। তো ইন্টিগ্রেশন বুঝতে হলে আগে যেটা বুঝতে হবে সেটা অফকোর্স সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। তো ডিফারেন্সিয়েশন নিয়ে আগে আমরা একটা ক্লাসে আলোচনা করেছিলাম। তো ইনফ্যাক্ট ইন্টিগ্রেশন জিনিসটা আসলে অ্যান্টি ডেরিভেটিভের আইডিয়া থেকে এসেছে, মানে ডিফারেন্সিয়েশনের উল্টা প্রসেস হিসেবেই মেনলি এসেছে। তো সেটা আগে বোঝাই, তারপরে বোঝাবো যে ফিজিক্যালি এটা আসলে কী মিন করে। ইনফ্যাক্ট আমরা ডিফারেন্সিয়েশন যখন করেছিলাম তখন দেখেছি যে ডিফারেন্সিয়েশন আসলে ঢাল প্রকাশ করে, একটা সরলরেখার ঢাল। এবং ডিফারেন্সিয়েশনের একটা মূল নিয়ম ছিল, যে মূল নিয়মের মধ্যে এরকম একটা জিনিস ছিল যে ddx অফ f of x, এটা ছিল এই যে লিমিট h টেন্ডস টু 0, এটা ছিল ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের মূল নীতিটা, f of x plus h মাইনাস f of x by h। এটা ছিল একদম ডিফারেন্সিয়েশনের মেইন আইডিয়াটা, যে একটা ফাংশন f of x যদি হয় তার ডিফারেন্সিয়েট করলে এরকম একটা জিনিস পাওয়া যায়। তো এখন ইন্টিগ্রেশন জিনিসটা কীরকম, তো আগে বলি যে ডিফারেন্সিয়েশনের মধ্যে ভাগ টাইপের একটা ব্যাপার আছে। ডিফারেন্সিয়েশনের মধ্যে ভাগ ধরনের একটা ব্যাপার আছে এরকম যে আমরা যখন একটা ফাংশন নিয়ে কাজ করছি, এই ফাংশনটার ছবি যদি এরকম হয়, তখন এই y বরাবর একটা ছোট্ট চেঞ্জ আর x বরাবর ছোট্ট চেঞ্জ, এটা দিয়ে y বরাবর এই ছোট চেঞ্জকে আমরা x বরাবর ছোট চেঞ্জ দিয়ে ভাগ করি। আসলে ভাগ করলেই মোটামুটি ঢালের কাছাকাছি একটা জিনিস পাওয়া যায়। এটা একটা ভাগফল টাইপের ব্যাপার, মানে ডিফারেন্সিয়েশনের মধ্যে ভাগ ভাগ একটা ব্যাপার আছে, একটা গন্ধ আছে। আর ভাগের ঠিক উল্টা প্রসেসটা কি? ভাগের উল্টা প্রসেসটা হচ্ছে গুণ। তো এখন আমি যদি জিওমেট্রিক্যালি চিন্তা করি, জ্যামিতিকভাবে, তখন সেটা গুণটা আসলে কি মিন করে। আমরা দেখেছি ডিফারেন্সিয়েশন হচ্ছে ভাগ, যেটা মিন করে ঢাল। ডিফারেন্সিয়েশনের সাথে ভাগের সম্পর্ক আছে এবং ঢালের সম্পর্ক আছে। আর আমরা যখন তার উল্টা প্রসেসটা নিয়ে চিন্তা করব, ইন্টিগ্রেশন হচ্ছে ডিফারেন্সিয়েশনের উল্টা প্রসেস, সেখানে গুণের একটা ব্যাপার আছে। তো আমি যদি একটা গ্রাফে গুণ টাইপের একটা ব্যাপারকে চিন্তা করি, যে এইটুকু হচ্ছে সাপোজ ডেল এক্স, তার সঙ্গে এই জিনিসটুকু দিয়ে আমি যদি গুণ করি, এটা বললাম ওয়াই, যদি এই দুটা প্রায় কাছাকাছি হয়, তখন এইটুকে যদি ওয়াই আর এইটুকে যদি ডেল এক্স বলা যায়, তাহলে ওয়াই এর সাথে ডেল এক্স দিয়ে যদি গুণ করা যায়, এটা কি মিন করে? এটা মিন করে দৈর্ঘ্য গুণ প্রস্থ। দ্যাট মিনস একটা এরিয়া, একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল প্রকাশ করে। তার মানে গুণের সাথে সম্পর্ক আছে ক্ষেত্রফলের। আমরা দেখেছি ডিফারেন্সিয়েশনের সাথে সম্পর্ক ভাগের, এবং ভাগের সাথে সম্পর্ক ঢালের। আর এখানে ইন্টিগ্রেশন, যা উল্টা প্রসেস, ডিফারেন্সিয়েশনের উল্টা হচ্ছে ইন্টিগ্রেশনের সাথে সম্পর্ক তাহলে গুণের, ভাগের উল্টা গুণ, এবং গুণের সাথে সম্পর্ক আছে ক্ষেত্রফলের। তার মানে ঢালের উল্টা ব্যাপার আসলে অনেকটাই ক্ষেত্রফল, এবং আসলে ইন্টিগ্রেশন করলে ক্ষেত্রফল পাওয়া যায়। এই আইডিয়াটা আগে থেকে মানুষের মাঝখানে অল্প অল্প ছিল। তো আমরা নর্মালি এইভাবে চিন্তা করতে পারি যে ddx অফ sin x, এটা হচ্ছে cos x। এখন আমি যদি প্রশ্ন করি যে কাকে ডিফারেন্সিয়েট করলে cos x পাওয়া যায়, আমার প্রশ্ন হচ্ছে কাকে ডিফারেন্সিয়েট করলে cos x পাওয়া যায়, তার উত্তর হচ্ছে sin x। এবং এই আইডিয়াটা থেকেই আসলে ইন্টিগ্রেশনের জন্ম, যে আমরা এরকম করে যখন বলি, সেটা আসলে কাছে এই টাইপেরই একটা ব্যাপার নির্দেশ করে। আমরা এখানে আরেকটা পার্ট লিখি নাই, সি, সেটা সম্পর্কে বোঝাচ্ছি। তো এটা মিন করে যে কাকে ডিফারেন্সিয়েট করলে cos x পাওয়া যায়, কাকে ডিফারেন্সিয়েট করলে cos x পাওয়া যায়, sin x কে ডিফারেন্সিয়েট করলে। এখন এই প্রশ্নের উত্তর আসলে ঝামেলা হতেই পারে, কারণ ddx অফ sin x যেরকম cos x, তেমনি ddx অফ sin x প্লাস 5 নিলেও সেটাও আসলে cos x প্রকাশ করে। আবার ddx অফ sin x প্লাস 10 নিলেও সেটাও আসলে cos x হয়, কারণ এটাকে ডিফারেন্সিয়েট করলে 0 চলে আসে। তাহলে এখন যদি প্রশ্ন করি যে কাকে ডিফারেন্সিয়েট করলে cos x হয়, কেউ উত্তর দেবে sin x কে, আরেকজন বলবে না sin x প্লাস 5 কে ডিফারেন্সিয়েট করলেও cos x হয়, আবার sin x প্লাস 10 কে ডিফারেন্সিয়েট করলেও cos x হয়। তাহলে ইন্টিগ্রেশন অফ cos x dx এর মানে হচ্ছে কাকে ডিফারেন্সিয়েট করলে cos x পাওয়া যায়। একজন উত্তর দেবে sin x কে, আরেকজন বলবে sin x প্লাস 5 কে, আরেকজন বলবে sin x প্লাস 10 কে। এত সব বাদ দিয়ে আমরা একসাথে বলতে পারি যে sin x প্লাস যে কোনো কনস্ট্যান্ট যদি থাকে, তাকে যদি ডিফারেন্সিয়েট করা যায়, তাহলে cos x পাওয়া যাবে। এখানে আমরা যে কোনো সি চিন্তা করলেই আসলে একই রেজাল্ট পেতাম, যে sin x প্লাস c কে যদি ডিফারেন্সিয়েট করা যায়, তাহলে cos x পাওয়া যায়। তো এখান থেকে মোটামুটি আইডিয়া করা যায় যে ইন্টিগ্রেশন জিনিসটা তৈরি হয়েছে উল্টা প্রসেসটার জন্য, যে কাকে ডিফারেন্সিয়েট করলে sin x পাওয়া যায়, কাকে ডিফারেন্সিয়েট করলে cos x পাওয়া যায়। এটা এখন মানুষ যখন শুরুতে চিন্তা করলো ব্যাপারটা, তখন এই এরিয়ার সাথে কীভাবে রিলেট করালো, এটা মোটামুটি আইডিয়া করতে পারা যাচ্ছিল যে এখানে এরিয়ার সাথে সম্পর্ক থাকতে পারে, কারণ গুণের সম্পর্ক আছে। বাট ম্যাথমেটিক্যালি আরও ভালোভাবে যখন প্রুভ করার চেষ্টা করলো মানুষ, তখন নিউটন এবং লিবনিজ আসলে যে কাজটা করেছিলেন, তারা এই ডিফারেন্সিয়েশন বা ক্যালকুলাসের ফান্ডামেন্টাল থিওরেম যেটা তারা তৈরি করলেন, সেই ব্যাপারটা তারা কীভাবে ডেরাইভ করলেন। তারা আসলে এটাই করলেন যে আমি যদি এরিয়ার কোনো ফাংশনকে ডিফারেন্সিয়েট করি, তাহলে মেইন ফাংশনটা পাওয়া যাবে। এরিয়ার ফাংশনকে যদি ডিফারেন্সিয়েট করলে মেইন ফাংশন পাওয়া যায়,
তার মানে মেইন ফাংশনকে ইন্টিগ্রেট করলে এরিয়া ফাংশন পাওয়া যাবে। আচ্ছা, আবার আমরা এই ব্যাপারটাকে একটু দেখার চেষ্টা করি। ধরা যাক এটা হচ্ছে একটা ফাংশন, এই ফাংশনটা আমি নাম দিলাম এফ অফ এক্স। গ্রাফে আমি দেখাচ্ছি আর কিছু না। এই ফাংশনটার যে কোনো একটা পয়েন্টে এটা যদি এক্স হয়, এইটুকু হচ্ছে এফ অফ এক্স। এই এফ অফ এক্স বলতে আসলে সবসময় কোটিটাকে বোঝায়। এটা এক্স আর এফ এক্স হচ্ছে তার কোটিটা, এক্স হচ্ছে ভুজ, এটা কোটি। দ্যাট মিনস এই পয়েন্টটাকে আমি নাম দিতে পারি এইভাবে, এক্স কমা এফ অফ এক্স। তো যাই হোক, আমরা নতুন একটা ফাংশন চিন্তা করলাম এ অফ এক্স। সাপোজ এই ফাংশনের কাজ হলো এরিয়া নির্দেশ করা। ধরো 0 থেকে এইটুকু পর্যন্ত এই গ্রাফটার নিচে যতটুকু এরিয়া আছে তার নাম হচ্ছে এ অফ এক্স। এই ফাংশনটা সেই এরিয়াটুকু নির্দেশ করে। অর্থাৎ আমি যদি বলি যে এই পয়েন্টটা হচ্ছে সাপোজ এখানে এক্স এর মান হচ্ছে 2 আর এখানে ওয়াই এর ভ্যালু হচ্ছে সাপোজ আমি বললাম 8, তাহলে এই পয়েন্টটা হচ্ছে 2,8। এখন আমি যদি লিখি এ অফ 2, এটা মিন করবে 0 থেকে 2 পর্যন্ত এটার নিচে যতটুকু এরিয়া আছে সেই এরিয়াটা। ঠিক একইভাবে এ অফ 3 মানে নির্দেশ করবে 0 থেকে 3 পর্যন্ত, এই পর্যন্ত ধরা যাক 3 এটা, তাহলে এই পর্যন্ত যতটুকু এরিয়া আছে সেটা। তাহলে এই হচ্ছে এ এক্স ফাংশনটার বৈশিষ্ট্য, যে 0 থেকে শুরু করে এই পর্যন্ত টোটাল এরিয়াটা নির্দেশ করে এ এক্স ফাংশনটা। এখন আমরা একটা জিনিস লক্ষ্য করি, আমরা লক্ষ্য করে দেখি যে এই জায়গায় এইটা যদি হয় এ অফ এক্স, সাপোজ এই পয়েন্টটা হচ্ছে এক্স আর এই পয়েন্টটা হলো আরেকটু দূরে, এইচ দূরে, এই পয়েন্টের নাম হচ্ছে এক্স প্লাস এইচ। তাহলে এ অফ এক্স প্লাস এইচ বলতে কি বোঝাবে? বোঝাবে এইখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত টোটাল এরিয়াটা, এই পুরো এরিয়াটা বোঝাবে এ অফ এক্স প্লাস এইচ দিয়ে। এবং এ অফ এক্স বলতে বোঝাবে এখান থেকে শুরু করে এক্স পর্যন্ত এরিয়াটা। আমি যদি এখন এ অফ এক্স প্লাস এইচ থেকে এ অফ এক্স বাদ দিই, আবার বলছি আমি এ অফ এক্স প্লাস এইচ অর্থাৎ এই পুরো এরিয়াটা থেকে এই এরিয়াটুকু বাদ দিই, তাহলে পড়ে থাকবে যেটা, সেটা হচ্ছে এই অংশটুকুর এরিয়া। এই এরিয়াটার দিকে এখন একটু লক্ষ্য করা যাক। যদি এইটার মানটা খুব ছোট হয়, এইটার মানটা যখন ছোট হবে তখন এটা দেখতে অনেকটাই একটা আয়তক্ষেত্রের মতো লাগবে। এইটার মান ছোট হলে একদম ছোট একটা জায়গা পাওয়া যাবে, সেটা দেখতে আয়তক্ষেত্রের মতো লাগবে। যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে সেটা হবে আসলে এফ অফ এক্স ইন্টু এইচ। আবার আমরা দেখি এটা কখন ঘটবে, এই ঘটনাটা তখনই সত্যি যখন এইচ টেন্ডস টু 0। এইচ যদি 0 খুব কাছাকাছি হয়, এইচের মানটা খুব ছোট হয়, তখন আমরা আসলে দেখতে পারবো যে এই জায়গাটা তো ছোট্ট আয়তক্ষেত্রের মতো হয়ে যাবে। এইটুকু হলে এফ অফ এক্স প্লাস এইচ। এ অফ এক্স প্লাস এইচ বলতে বোঝাবে এই অংশটার এরিয়া, এ অফ এক্স বলতে বোঝাবে এই দাগটার এইটুকু পর্যন্ত এরিয়া। অর্থাৎ এ অফ এক্স প্লাস এইচ থেকে যদি এ অফ এক্স বাদ দিয়ে দেওয়া যায় তাহলে পড়ে থাকবে এই অংশটুকু, যেটার মান হচ্ছে এইটুকু হলো এফ অফ এক্স, এই হাইটটা, তার সঙ্গে এই ছোট এইচ দিয়ে গুণ করলে এফ অফ এক্স ইন্টু এইচ, বা এফ অফ এক্স দাঁড়াবে আসলে এ অফ এক্স প্লাস এইচ মাইনাস এ অফ এক্স বাই এইচ। এই পুরো ঘটনাটা আসলে সত্যি কখন, যখন এইচ টেন্ডস টু 0। এইচ যদি 0 থেকে অনেক বড় হয়ে যায় তখন আসলে এই ঘটনাটা সত্যি না। অর্থাৎ এই ঘটনাটা সত্যি যখন এইচ টেন্ডস টু 0। এবং এই জায়গা থেকে আমরা লক্ষ্য করি যে এটা কিন্তু দেখতে আমাদের সেই ডিফারেন্সিয়েশনের মূল নিয়মের মতো। দ্যাট মিনস আমরা এখানে বলতে পারি যে এফ অফ এক্স ইকুয়াল টু ডিডিএক্স অফ এ অফ এক্স। অর্থাৎ এই যে এরিয়ার ফাংশনটা ছিল তাকে ডিফারেন্সিয়েট করলেই আসলে নর্মাল ফাংশনটা পাওয়া যায়। তাহলে এরিয়ার ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে যদি নর্মাল ফাংশনটা পাওয়া যায়, তার মানে নর্মাল ফাংশনটাকে আমি যদি ইন্টিগ্রেট করি, তাহলেই পাবো আসলে এরিয়ার ফাংশনটা। এটা থেকে আসলে এই ইন্টিগ্রেশন যে আসলে এরিয়া নির্দেশ করে সেই ব্যাপারটা এখানে বোঝা যায় অনেকটাই। তাহলে এরিয়ার ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে ইন্টিগ্রেশন পাওয়া যায়। আচ্ছা, ওকে, তাহলে এইবার আরো ছোট ছোট বেশ কিছু জিনিস তাহলে বলে ফেলা যাক। যেমন ইন্টিগ্রেশন অফ ডিএক্স, এইটুকু নর্মালি আমরা এরকম টাইপের একটা জিনিস বুঝি যে এক্স প্লাস সি কিছু একটা আছে। সো ইন্টিগ্রেশন অফ ডি, এখানে যাই থাক, ডি প, এটা হচ্ছে প, তার সঙ্গে কিছু একটা থাকবে। আচ্ছা, আমরা নর্মালি কিছু একটা পরের যে কিছু একটা ওইটা নিয়ে না চিন্তা করি, জাস্ট একটুকু তাহলে বলা যাক ইন্টিগ্রেশন অফ ডি সাইন এক্স যদি আমরা নেই, এটাও আসলে হবে সাইন এক্স। ইন্টিগ্রেশন অফ ডি এর পরে যাই থাকবে ওখানে তাই পাওয়া যাবে। তাহলে এখান থেকে আবারও ওইভাবে চিন্তা করা যায় যে আসলে এইভাবে জিনিসটাকে ভাবা যায় যে ডিডিএক্স অফ সাইন এক্স এটা ইকুয়াল টু, বা সাইন এক্স প্লাস সি একসাথে লেখা যাক, ডিডিএক্স অফ সাইন এক্স প্লাস সি এটা হলো কজ এক্স, বা ডি সাইন এক্স প্লাস সি এটা হলো কজ এক্স ডিএক্স। এবং দুই পাশে যদি এখন আমরা ইন্টিগ্রেশন নেই তাহলে এখানে থাকবে সাইন এক্স প্লাস সি, এটা হলো ইন্টিগ্রেশন অফ কজ এক্স ডিএক্স। তার মানে ইন্টিগ্রেশন কজ এক্স ডিএক্স মানে হচ্ছে সাইন এক্স প্লাস সি। আচ্ছা, যাই হোক, আসলে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন আলটিমেটলি জাস্ট উল্টা প্রসেস, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো এটা যখন আমরা জানি তখন আসলে অনেক কিছুই আমরা করে ফেলতে পারি। তো এই জায়গায় আমাদের আজকের যে লেকচারটা
সেখানে অনেক কিছু শেখানো যায়, আসলে অনেক রকম রুল আছে। একটা ইন্টিগ্রেশন করা খুব সোজা ব্যাপার না। আমরা যেমন ডিফারেন্সিয়েশনে দেখেছি যে কোনো ফাংশন পেলে, যে কোনো এলিমেন্টারি ফাংশন পেলে, এলিমেন্টারি ফাংশন কাকে বলে, যেগুলোকে নর্মালি দেখা যায় সাইন, কজ, তারপরে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, এই ফাংশন যেগুলো আছে, টেন এক্স নর্মাল যেগুলো আছে, এগুলোকে বলে এলিমেন্টারি ফাংশন। এলিমেন্টারি ফাংশন দিয়ে যা কিছুই আমরা ফাংশন বানাই না কেন, সেটাকে যদি ডিফারেন্সিয়েট করা যায় তাহলে শেষ পর্যন্ত এলিমেন্টারি ফাংশন দিয়ে রেজাল্ট পাওয়া যায়। কিন্তু সমস্যা হচ্ছে ইন্টিগ্রেশনের বেলায়। ইন্টিগ্রেশনের বেলায় খুব সরল দর্শন কোনো নর্মাল ফাংশনকেও দেখা যাচ্ছে ইন্টিগ্রেট করে আমরা কিছুই করতে পারবো না। যেমন খুব সিম্পল, যদি ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স এই ফাংশনটাকে আমরা ইন্টিগ্রেট করার চেষ্টা করি, আমরা আমাদের প্রচলিত যেসব ফাংশন আমরা জানি, আমরা যেগুলো নর্মাল ফাংশন জানি, সেগুলো দিয়ে আসলে এটাকে কিছুই করা যাবে না। এটা কিছুই করা যায় না। কাউকে যে অনেক হয়তো ভাব নিতে যাচ্ছে যে আমি অনেক ইন্টিগ্রেশন পারি, তাকে তুমি যদি ছোট্ট করে দিয়ে দাও যে আচ্ছা তাহলে এইটাকে একটু ইন্টিগ্রেশন করে দেখো তো ই টু দি পাওয়ার এক্স বাই এক্স, দেখবা সে আসলে আর কিছুই করতে পারবে না। যদিও দেখতে অনেক সোজা লাগে, ইউভি ফর্মুলা যত রকম ফর্মুলা আছে সব কিছু ব্যবহার করেও আসলে আমরা কিছু করা যায় না এটা দিয়ে। আচ্ছা, তো এখন আমরা এটাকে এখন বেশ কিছু ফর্ম, ইন্টিগ্রেশনের বেশ কিছু ফর্ম নিয়ে এখন আমরা একটু আলোচনা করবো। তাহলে এখন আমরা কতগুলো রুলের দিকে আরেকবার তাকাই। যে ফার্স্টে বেসিক যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলো আসলে জেনে রাখতেই হবে। যে আমরা নর্মাল যে ফর্মুলাগুলো জানি, ইন্টিগ্রেশন অফ সাইন এক্স করলে কত হয়, কজ এক্স করলে কত হয়, নর্মাল যত ফর্মুলা আছে সবগুলা। তো এখন আমরা কয়েকটা স্পেশাল টাইপ আগে একটু বলে ফেলি, যেগুলো আমাদের বইয়ের ভর্তির সময় অনেক বেশি কাজে লাগে। একটা টাইপ থেকে অনেকবার আসছে, আমি সেই যে টাইপগুলো কিছু আগে সেগুলো দেখে ফেলি, তারপরে আমরা রুল ওয়াইজ আগাবো আসলে। যেমন খুব ইন্টারেস্টিং একটা ফর্ম হচ্ছে এরকম, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স স্কোয়ার ডিএক্স। এটাকে ইন্টিগ্রেট করলে কত হবে, এটা টাচ করে বলে দেওয়া যায় যে এরকম একটা ফর্ম থাকলে এটা অ্যান্সার হবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টুয়াইস এক্স প্লাস 2 প্লাস সি। সরাসরি বলে দেওয়া যায়। আবার আমি আরেকটা করে দেখাই, ধরা যাক ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স কিউব ডিএক্স, এটার মান হবে ই টু দি পাওয়ার এক্স এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 6x মাইনাস 6 প্লাস সি। জাস্ট এটা হচ্ছে অ্যান্সার টোটালটা। এখন আমরা কিভাবে করলাম এই কাজটা, ধুম করে তাড়াতাড়ি আমি কিভাবে করে ফেললাম। আগে বলি যে প্রসেসটা কি করেছি। এখানে আমি শর্টকাট মেথডটা কি করেছি সেটা বলি, আর তারপরে আমি বোঝাবো যে আসলে শর্টকাটটা কোথেকে আসলো। আমি সবসময় একটা কথা বলতে চাই যে আসলে লাইফে কখনোই কোনো শর্টকাট নেই, লাইফে বড় হওয়ার কোনো শর্টকাট মেথড কখনোই নেই। কোনো শর্টকাট মেথড শুধুমাত্র আন্দাজে আমরা শিখে কিছুই করতে পারবো না। প্রত্যেকটা শর্টকাট মেথড শেখার পরে এটা কেন হয়েছে সেই জিনিসটা যদি আমরা না বুঝি, তার ভেতরটা যদি না জানি, তাহলে শর্টকাট মেথডগুলো পুরোপুরি অর্থহীন হয়ে যায়। আমরা এখন সেই জিনিসটা একটু দেখার চেষ্টা করি। ওকে, যে এটা কি করলাম, আগে শর্টকাট মেথডটা বলি, তারপরে আমি এর ভেতরটাকে ব্যাখ্যা করতে চাই। এক্স স্কোয়ার ছিল, ওইটাকে রেখেছি। দেন এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে কত হয়, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে হয় টুয়াইস এক্স, সেটা লিখেছি। আর চিহ্নটা চেঞ্জ করেছি, একবার প্রথমে প্লাস ছিল তারপর মাইনাস। টুয়াইস এক্সকে ডিফারেন্সিয়েট করলে হয় 2, মাইনাস ছিল প্লাস বসিয়েছি, 2কে আরেকবার ডিফারেন্সিয়েট করলে 0 হয়ে যায়, আর লিখে নেই। এটাই আমাদের অ্যান্সার। আবার যখন ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার 4 হবে, তখন কি হবে তাহলে আইডিয়া করো। ই টু দি পাওয়ার এক্স থাকবে, এক্স টু দি পাওয়ার 4 তো থাকবেই, তাকে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যাবে 4x কিউব, এটাকে ডিফারেন্সিয়েট করলে 12x স্কোয়ার, এটাকে ডিফারেন্সিয়েট করলে 24x, এটাকে ডিফারেন্সিয়েট করলে 24, এবং তারপরে আর দরকার নেই প্লাস সি। এখন প্লাস মাইনাস চিহ্নগুলো আমরা দিয়ে ফেলি, প্রথমে প্লাস, তারপর মাইনাস, প্লাস মাইনাস প্লাস, তারপর সি। সুতরাং প্রশ্ন থেকেই যাচ্ছে কি হলো, কেন এরকম হলো, যে এরকম একবার ডিফারেন্সিয়েট করলে কেন মিলে যায়। আচ্ছা, এটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদেরকে এই জিনিসটা একটু জানতে হবে যে একটা ফাংশন ধরা যাক আছে, কোন একটা ফাংশন তার সঙ্গে ই টু দি পাওয়ার এক্স গুণ আকারে আছে। এইরকম দুইটা জিনিস যদি থাকে গুণ আকারে, এটাকে ডিফারেন্সিয়েট করলে আসলে কি পাওয়া যায় আগে সেটা দেখি। ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়, আমরা জানি দুইটা ফাংশন যদি গুণ আকারে থাকে ইউভি ফর্মুলা, তাহলে দুইটা ফাংশন একসাথে গুণ আকারে থাকলে দুইটা মাস্টার যদি একসাথে আসে, তাহলে একটা মাস্টারকে ধরে রেখে আরেকটাকে ঘুষি মারতে হয়, তারপর আরেকটাকে ধরে রেখে অন্যটাকে ঘুষি মারতে হয়। ওকে, তাহলে এফ অফ এক্স ইন্টু এটাকে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্স প্লাস এটা ধরে রেখে এটাকে ডিফারেন্সিয়েট করলে এফ ড্যাশ এক্স, বা জিনিসটাকে এইভাবে লেখা যায়। আচ্ছা, তাহলে যেটা পাওয়া গেল সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর সাথে যদি কোনো ফাংশন গুণ আকারে থাকে, সেটাকে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যাবে ই টু দি পাওয়ার এক্স তো থাকবেই, সঙ্গে মেইন ফাংশনটা থাকবে প্লাস মেইন ফাংশনটা জাস্ট ডেরিভেটিভটা থাকবে। অর্থাৎ আমি খুব দ্রুত এইভাবে বলতে পারি যে ই টু দি পাওয়ার এক্স ইনটু লন এক্স যদি থাকে, এটাকে ডিফারেন্সিয়েট করলে আমি পাবো ই টু দি পাওয়ার এক্স তো থাকবেই, তার সঙ্গে মেইন ফাংশনটা লন এক্স থাকবে, এবং তার ডিফারেন্সিয়েট করলে যেটা হয় অর্থাৎ 1/x থাকবে। এইবারে তাহলে আমরা উল্টা চিন্তাটা করি। উল্টা চিন্তাটা হচ্ছে ইন্টিগ্রেশনের সময় তাহলে আমরা যদি এরকম কোনো ফর্ম সরাসরি পাই, তাহলে ডিরেক্টলি কিন্তু আমরা এই জিনিসটা লিখে ফেলতে পারি। অর্থাৎ আমরা খেয়াল করি
যদি আমরা এরকম জিনিস কখনো পাই, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স লন এক্স প্লাস 1/x, অর্থাৎ আমরা যদি কখনো দেখি যে ই টু দি পাওয়ার এক্স আছে আর তার সঙ্গে এমন দুইটা ফাংশন ভিতরে গুণ আকারে আছে একটা ফাংশন যার ভিতরে দুইটা জিনিস আছে, একটা পার্টে আছে মেইন ফাংশনটা আর একটা হচ্ছে তাকে ডিফারেন্সিয়েট করলে যেটা হয় সেটা, এরকম পার্ট পাওয়ার সাথে সাথে আমি দুম করে বলে দিতে পারি এটা অ্যান্সার হবে ই টু দি পাওয়ার এক্স ইনটু লন এক্স প্লাস সি। আবার দেখা যাক ই টু দি পাওয়ার এক্স তার সঙ্গে হয়তো এরকম আছে যে sin 5x প্লাস 3 cos 3x। আমরা খেয়াল করে দেখি এটাকে ডিফারেন্সিয়েট করলে এই পাশটা পাওয়া যায়, সুতরাং আমরা শিওর যে এটার অ্যান্সার হবে ই টু দি পাওয়ার এক্স ইনটু sin 5x প্লাস সি। আচ্ছা, এই আইডিয়াটা যদি আমরা জানি তাহলে এখান থেকে আসলে অনেক কথা বলে ফেলা যায়। ওইখানে আমরা যে কাজটা করেছিলাম এটা ছিল এরকম ই টু দি পাওয়ার এক্স ইনটু সাপোজ এক্স কিউব। ধরা যাক এটাকে ইন্টিগ্রেট করতে হবে, কি হবে সে রেজাল্ট আমরা আগে থেকে জানি, সেটা হবে এরকম যে ই টু দি পাওয়ার এক্স থাকবে, এখানে থাকবে এক্স কিউব, তারপরে আসবে মাইনাস 3x স্কোয়ার 6x মাইনাস 6 প্লাস সি। এখন এরকম কেন হলো? আমার কথা হচ্ছে জাস্ট এরকম করে ভাবি ব্যাপারটাকে, যে আমি যদি কোনোভাবে ই টু দি পাওয়ার এক্স এর পরের যে অংশটা আছে এটাকে এমন দুইটা জিনিসের যোগফল আকারে লিখতে পারি যার একটাকে ডিফারেন্সিয়েট করলে আরেকটা পাওয়া যায়। আবার বলছি আমি কথাটা, আমি যদি এই ফাংশনটাকে এমনভাবে লিখতে পারি যাকে একটা ডিফারেন্সিয়েট করলে আরেকটা পাওয়া যায়, তাহলে কিন্তু আমি সরাসরি অ্যান্সার লিখে ফেলতে পারবো। অর্থাৎ আমার টার্গেট হচ্ছে এই এক্স কিউবকে আমি যদি এমন দুইটা ফাংশনের ডিফারেন্স এইভাবে লিখতে পারি fx প্লাস f ড্যাশ x, এই আকারে লিখতে পারার সাথে সাথে আমার অ্যান্সার আমি সরাসরি শিওর ই টু দি পাওয়ার এক্স ইনটু fx। এখন কোয়েশ্চেন একটাই, সেই fxটা কে? কে সেই fx যে যার সাথে তার ডিফারেন্সিয়েটকে যোগ করলে x কিউব পাওয়া যায়? সেটা কিভাবে বের করা যাবে? এইবার আমার আইডিয়াটা আমি শেয়ার করি যে ওকে, তার মানে একটা fx আছে আর একটা f ড্যাশ x আছে যাদের দুজনকে যোগ করলে x কিউব পাওয়া যায়। ওকে, দেন এখন সেই যেহেতু এই দুটাকে যোগ করলে x কিউব পাওয়া যায়, তার মানে x কিউব এদের দুজনের কোনো একটা জায়গায় আছে, এতে কোনো সন্দেহ নাই। এখন সমস্যা হচ্ছে কোথায় আছে এটাও আইডিয়া করা যায় আসলে। যদি x কিউবটা এখানে থাকে তাহলে নিঃসন্দেহে এখানে x টু দি পাওয়ার 4/4 এই জাতীয় কোনো কিছু থাকতে হবে আসলে, কারণ তাকে ডিফারেন্সিয়েট করলে এটা পেতে হবে। সুতরাং এইখানে আসলে f ড্যাশ x টা রাখার যুক্তি নাই। আমরা f ড্যাশ fx কে সরি x কিউবকে আমরা fx এর ভিতরে রেখে দিই। আচ্ছা, এখন কথা হচ্ছে এই দুটো যোগ করলে x কিউব হয় কিনা? না, হয় না, কারণ x কিউব এটাকে ডিফারেন্সিয়েট করলে যেটা হয় সেটা নিশ্চয়ই এই রাশির মধ্যে থাকতে হবে। x কিউবকে ডিফারেন্সিয়েট করলে কত পাওয়া যায়? 3x স্কোয়ার, সেটা আমি নিচে লিখলাম। এইবার এই দুটো যদি যোগ করি আমি, তাহলে কি শুধু x কিউব পাওয়া যায়? পাওয়া যায় না, কারণ 3x স্কোয়ার একটা এক্সট্রা চলে আসে। তাহলে এক কাজ করি, আমি এখানে মাইনাস 3x স্কোয়ার নিলাম। এইবার এই দুটো যোগ করলে x কিউব মেলে, এটা ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে এইটাকে ডিফারেন্সিয়েট করলে কি আর এটা হয়? হয় না। তাহলে কি করা যায়? তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হয়? এটাকে ডিফারেন্সিয়েট করলে হয় মাইনাস 6x। এখন এই তিনটা যোগ করলে, এই দুটোকে যোগ করলে আবার খালি x কিউব হয়? হয় না। তাহলে এক কাজ করা যাক, আবার প্লাস 6x দিয়ে এটাকে ব্যালেন্স করলাম। এখন প্লাস 6x দেওয়ার সাথে সাথেই এটাকে ডিফারেন্সিয়েট করলে তার নিচেটা মেলে না, কারণ নিচেটা মেলানোর জন্য কি করতে হবে? এটাকে ডিফারেন্সিয়েট করলে যা হয় সেটা নিচে লিখলাম। দেন এই দুটো যোগ করলে আবার x কিউব হয় না, একটা 6x চলে আসে, তাহলে এখানে মাইনাস 6 লিখি। এবার এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হয়? 0। সেটা এখানে আসে আসলে, 0 তো আর লেখার দরকার নাই। খেয়াল করে দেখো, আমরা আসলে সেই জায়গাটায় পৌঁছে গেছি। নিঃসন্দেহে এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা হয়, আমরা ওইভাবেই জিনিসটাকে তৈরি করেছি। এবং এইগুলো যদি যোগ করা যায় তাহলে শুধুমাত্র x কিউব পাওয়া যায়। তাকিয়ে দেখো, এগুলো যোগ করলেই x কিউব পাওয়া যায় এবং এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা পাওয়া যায়। অর্থাৎ আমরা আসলে সেই ফাংশনটাকে পেয়ে গেছি। আর এই ফাংশনটা যখনই পেয়ে যাব তখন আমাদের অ্যান্সারটা হয়ে গেল। দেখো, আমাদের অ্যান্সার হচ্ছে x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 6x মাইনাস 6 প্লাস c। এই যে এখানে যেটা আমরা লিখেছিলাম। এবং আমরা কি করেছি? আমরা যেটা করলাম সেটা হচ্ছে এটাকে ডিফারেন্সিয়েট করেছি 3x স্কোয়ার, দেন ব্যালেন্স করার জন্য মাইনাস করেছি। আমি সেটাই বলেছিলাম, ডিফারেন্সিয়েট করো আর চিহ্ন চেঞ্জ করতে থাকো। ডিফারেন্সিয়েট করেছি আর চিহ্ন চেঞ্জ করেছি ব্যালেন্স করার জন্য। ডিফারেন্সিয়েট করেছি এখানে আসার জন্য, চিহ্ন চেঞ্জ করেছি উপরে যাওয়ার জন্য। তার মানে আমরা শেষ পর্যন্ত দুটোকে ব্যালেন্স করে এমন একটা ফাংশন তৈরি করে ফেলতে পেরেছি যেটা দুইটা ফাংশনের যোগফল, যেই ফাংশন দুইটার একটা আর একটা ডিফারেন্সিয়েট, মানে একটা আর একটা ডেরিভেটিভ। আচ্ছা, এই হচ্ছে আমার স্টাইলটা ছিল, এটা ছিল আমার আইডিয়াটা। ওকে, এই একই আইডিয়া থেকে আরো বেশ কিছু জিনিস আমরা ডেরাইভ করে নিতে পারি আসলে। ধরা যাক যদি এরকম থাকতো ই টু দি পাওয়ার 5x ইনটু x কিউব, তখন কি করতে হতো? তখন যেটা করতে হয় আসলে সেটা আমি তোমাদের উপর ছেড়ে দিচ্ছি। কেন হয় তোমরা ব্যাখ্যা করে নাও, কারণ অলরেডি আমরা একটা ব্যাখ্যা করেছি, এটাও তোমরা চাইলে ব্যাখ্যা করতে পারবা। দেখো, নতুন একটা ভূত এসেছে খালি 5, সেই 5টার জন্য প্রত্যেকবার 5 দিয়ে দিয়ে ভাগ হতে থাকবে খালি।
এক্স কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 6x মাইনাস 6 একটুকু তো আমাদের আগেই ছিল, তার নিচে খালি কি করেছি দেখো, প্রত্যেকবার 5 দিয়ে দিয়ে ভাগ করেছি, 5 5 স্কয়ার 5 কিউব 5 মানে 5 টু দি পাওয়ার 4, এটা হচ্ছে সরাসরি অ্যান্সার। ওকে, এখন আমরা সরাসরি এগুলোর অ্যান্সার লিখতে পারি। ইনফ্যাক্ট এই জিনিসটাকে আরেকভাবে চিন্তা করা যায়, সেটা হচ্ছে যে আমরা যেই ফর্মুলাটা একটু আগে শিখেছিলাম যে একটা ফাংশন যদি থাকে e টু দি পাওয়ার x যদি থাকে আর fx প্লাস f ড্যাশ x থাকে, তাহলে তাকে ইন্টিগ্রেট করলে পাওয়া যাবে e টু দি পাওয়ার x ইনটু fx প্লাস c। এইটার একটা জেনারেল ফর্ম আছে এই জিনিসটারই, যে খেয়াল করে দেখো যে e টু দি পাওয়ার x ইনটু e টু দি পাওয়ার x ইনটু যদি fx কে ডিফারেন্সিয়েট করা যায় তখন কি হয়, আগে ডিফারেন্সিয়েট করে দেখি। ডিফারেন্সিয়েট করলে পাওয়া যাবে e টু দি পাওয়ার x ইনটু f ড্যাশ x প্লাস fx ইনটু a e টু দি পাওয়ার x। তার মানে আমি যদি e টু দি পাওয়ার x কমন নেই তাহলে পাওয়া যাবে, আগে ওই পাশটা লিখি, হ্যাঁ, a ইনটু fx প্লাস এইটা f ড্যাশ x। অর্থাৎ এইটাকে তার মানে যদি ইন্টিগ্রেট করা যায় তাহলে এটা পাওয়া যাবে, যেহেতু এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা পাওয়া যায়, অর্থাৎ e টু দি পাওয়ার x ইনটু a fx প্লাস f ড্যাশ x dx, এটাকে যদি ইন্টিগ্রেট করা যায় তাহলে পাওয়া যাবে e টু দি পাওয়ার x fx প্লাস c। যা হলো সেটাকে আসলে এরকম দেখলে মাথার মধ্যে ঢোকে না ঠিক মতো, এরকম এটা ফর্মুলা মনে হয়, বরং কি ঘটনাটা সেটা আমি আরেকবার বলি, তাহলে বুঝতে সোজা লাগতে পারে। যে ধরা যাক e টু দি পাওয়ার 5x আর তার সঙ্গে আছে 5 ln x প্লাস 1/x dx। খেয়াল করে দেখো, মেইন যে ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করলে 1/x হয় সেটা হচ্ছে ln x, ln x কে ডিফারেন্সিয়েট করলে 1/x পাওয়া যায়। সেই মেইন ফাংশনটার সাথে এর সাথে যে এই যে x এর যে সহগটা আছে সেটা গুণ আকারে আছে, এরকম ফর্মে যদি থাকে তখন অ্যান্সার সরাসরি হবে e টু দি পাওয়ার 5x ইনটু ln x। আরেকবার বলি আমি, দেখো এখানে মেইন ফাংশন, মানে মেইন ফাংশন বলতে বোঝাচ্ছি যাকে ডিফারেন্সিয়েট করলে অন্যটা পাওয়া যায় সেই জিনিসটা, মেইন ফাংশনটার সাথে আসলে a গুণ আকারে আছে, অর্থাৎ এর যে x এর পাওয়ারে x এর যে সহগটা সেই জিনিসটা এখানে গুণ আকারে আছে। এরকম ফর্মে থাকলে e টু দি পাওয়ার 5x ইনটু ln x প্লাস c এই ফর্মটা পাওয়া যায়। এটা থেকেই আমরা ওই যে পরে যে জিনিসটা ডেভেলপ করেছিলাম সেটা এখান থেকে আসলে বের করে ফেলা যায়। আচ্ছা, যাই হোক, এখন ধরো এরকম কিছু একটা পাওয়া গেল, e টু দি পাওয়ার x আচ্ছা, এইটা আমাদের বুয়েটে অনেকবার আসলে পরীক্ষা এসেছে এইরকম, এইটা বা এই জাতীয় অঙ্কগুলো, তখন আমরা এখন চাইলে অনেক সহজে এটা করতে পারি আসলে। বা খেয়াল করে দেখো, দুইটাকে আলাদা যদি পার্ট করে ফেলি আমরা, এই অঙ্কটা বইটা অনেকবার এসেছে, e টু দি পাওয়ার x ইনটু 1/x প্লাস 1 আর 1/x প্লাস 1 হোল স্কয়ার। খেয়াল করে দেখো, এইটাকে যদি ডিফারেন্সিয়েট করা যায় তাহলে এই মাইনাস সহ আমি যদি চিন্তা করি তাহলে 1/x প্লাস 1 এটাকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস 1/x প্লাস 1 হোল স্কয়ার পাওয়া যায়। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে এই পুরো জিনিসটা পাওয়া যায়, অ্যান্সার হবে e টু দি পাওয়ার x ইনটু 1/x প্লাস 1 প্লাস c। সরাসরি আমরা এটা লিখতে পারি। এবং ইনফ্যাক্ট এই পরীক্ষা আমাদের যে মেইন পরীক্ষাটা শেখানো হয়, আমি খুব লাকি যে আমাদের বেলায়, অর্থাৎ আমি যখন 2004 সালে বুয়েট ভর্তি পরীক্ষা দিলাম তখন যে অঙ্কটা এসেছিল সেটা খুবই সোজা একটা অঙ্ক ছিল, এরকম অঙ্ক ছিল e টু দি পাওয়ার x ইনটু sec x তার সঙ্গে 1 প্লাস tan x, 10 মার্কের একটা অঙ্ক ছিল, অথচ অঙ্কটা দেখো কত সিম্পল। আমি সেকটাকে খালি ভিতরের মধ্যে ঢুকাই নিই, তাহলে পাওয়া যাবে sec x প্লাস sec x tan x। আমরা জানি sec x কে ডিফারেন্সিয়েট করলে sec x tan x পাওয়া যায়, তার মানে হচ্ছে অ্যান্সার হচ্ছে e টু দি পাওয়ার sec x প্লাস c। অঙ্ক শেষ। কিন্তু পরীক্ষার খাতায় লেখার সময় ভালো, এটা ভালো যে এইভাবে একটু লিখে নাও যে এটা হচ্ছে fx প্লাস f ড্যাশ x, পাশে একটু লিখে দিলা যে ধরি fx ইকুয়াল টু sec x, অতএব f ড্যাশ x হবে sec x ইনটু tan x। কারণ হচ্ছে আমরা এই ফর্মুলাটা সরাসরি অ্যাপ্লাই করতে পারি আসলে। দুইটা লাইন আমি এক্সট্রা লিখেছি, আর কিছুই না। ইভেন ইন্টারমিডিয়েট পরীক্ষাও আসলে এটা করা যায় আমাদের, আমরা ইন্টারমিডিয়েটের সময় এই জিনিসগুলো খুব বেশি জানতাম না, এই কারণে আসলে ব্যবহার করি নি। আচ্ছা, এবার আসো, যদি এরকম একটা ফর্ম থাকে e টু দি পাওয়ার x ক্লাসে, আমি e টু দি পাওয়ার x নিয়ে অনেক কথা বলবো আসলে। ধরো e টু দি পাওয়ার x ঠিকই আছে, তার সঙ্গে আছে সাপোজ sin টুয়াইস x, এইটাকে ইন্টিগ্রেট করলে কত পাওয়া যাবে? এখন এইবারও একই কথা, আমাদের টার্গেট হচ্ছে আমি যদি কোনোভাবে এই জিনিসটাকে fx প্লাস f ড্যাশ x আকারে লিখতে পারি তাহলেই কাজ হয়ে গেল, তাহলে আমার অ্যান্সার হবে e টু দি পাওয়ার x ইনটু fx প্লাস c। সমস্যা হচ্ছে এই fx টা কে? fx আসলে কে, যাকে ডিফারেন্সিয়েট করলে যেটা পাওয়া যায় তার সাথে ওই fx কে যোগ করলেই sin টুয়াইস x পাওয়া যায়। এটা কে? এটা কিভাবে আইডিয়া করা যায়? আচ্ছা, তাহলে এক কাজ করি, আগের মতো করে আমরা এটাকে fx আর f ড্যাশ x ধরে নিলাম। আমি জানি দুইটা যোগ করে এখন আমাদের হয়ে যাবে sin টুয়াইস x।
এইবার একটা ঝামেলা আছে, আমরা আগের মতোই সাইন টু এক্স দিয়ে দেওয়া শুরু করলাম। সাইন টু এক্স লিখতে তো হবে না, তাই সাইন টু এক্সকে ডিফারেন্সিয়েট করলে যত হয় সেটা লিখলাম নিচে। কিন্তু বোঝো আগের বার ছিল এক্স কিউব, এটাকে ডিফারেন্সিয়েট করলে এক্স স্কোয়ার আসতো, তারপরে এক্স স্কোয়ার থেকে এক্স আসতো, তারপরে কনস্ট্যান্ট হয়ে 0 হয়ে যেত। কিন্তু এবার কি তাই হবে? সাইনকে তুমি যতবারই ডিফারেন্সিয়েট করো না কেন, ও তো শেষ হবে না। শেষ যদি না হয় তাহলে কিভাবে নিয়ে কাজ করবো এটাকে? তার জন্য একটা আইডিয়া আছে আসলে। দেখো এখানে সাইন টু এক্সকে ডিফারেন্সিয়েট করলে 2 cos 2x পাওয়া গেল। তো এইগুলো যোগ করলে তো আর সাইন টু এক্স মেলে না, তার জন্য আমি এখানে মাইনাস করে নিলাম। এইবার হচ্ছে চিন্তাটা, এখন আবার নিঃসন্দেহে এটাকে ডিফারেন্সিয়েট করে নিচেটা মেলে না, তাহলে কি করা যায়? এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হয় সেটা বলো। -2 cos 2x এটাকে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় 4 sin 2x। -2 cos 2x কে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় 4 sin 2x। সেটাকে আমি ডান দিকে না লিখে এই পাশেই লিখি, যেখানে sin 2x ছিল তার নিচেই লিখলাম। দেখো এখন নিঃসন্দেহে এই দুটাকে যোগ করলে না, মানে এইটাকে ডিফারেন্সিয়েট করে নিচেটা পাওয়া যায়। আমরা ওইভাবে তৈরি করছি, sin 2x ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় 2 cos 2x, আর -2 cos 2x এটাকে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় 4 sin 2x। এখন এই দুটো যোগ করলে তো আর আমার sin 2x মেলে না, কত হয়? 5 sin 2x। তো কি হয়েছে? 5 sin 2x নিলে আমাদের কোনোই আসলে আপত্তি নাই। আমরা এক কাজ করি এই পুরো জিনিসটাকে 1/5 × 5 করে ফেলি, তাহলে বাইরে 1/5 থাকলো, ভেতরে কিন্তু আমরা এখন সেই ফর্ম পেয়ে গেছি। 5 sin 2x কে কিন্তু fx + f' dx আকারে লেখা যায়। আর সেটা যখনই লেখা যায়, বাইরে একটা 1/5 থাক, ওটা নিয়ে আমাদের কোনো টেনশন নাই। 1/5 × e⁻x, আর fx এর কত এখন আমাদের? x হচ্ছে sin 2x - 2 cos 2x। এটা দিয়ে আমরা ইন্টিগ্রেট করে ফেলতে পারি। আর এছাড়াও আসলে এটা সরাসরি ফর্মুলা আছে, সরাসরি ফর্মুলা দিয়েই করা যায় যে যদি এরকম একটা ফর্ম থাকে e⁻x × sin bx, এটা ওখান থেকে ডিরাইভ করা যায় চাইলে, যে এটার অ্যান্সার কত আসবে। এটার অ্যান্সার হবে 1/a² + b², তার সঙ্গে e⁻x, আর ভেতরে যেটা থাকবে সেটা হবে a sin bx - b cos bx। এটা দিয়ে আসলে আগের অঙ্কটা সরাসরি করে ফেলা যেত, বাট আমি পারতপক্ষে সরাসরি ফর্মুলা মুখস্থ রাখার বিপক্ষে। কারণ হচ্ছে এটা তুমি ভুলে যেতে পারো, বাট এই আইডিয়াগুলো একদম জেনারেল আইডিয়া, তো এই আইডিয়া থেকে ভেতরে আসলে আরো স্পেসিফিক হওয়া যায়। তারপরও আমরা অনেক কিছুই আসলে ফর্মুলা দিয়ে চিন্তা করবো। এটার আরেকটা ফর্মুলাও আছে যে যদি cos থাকে তাহলে কি হবে, যদি cos bx হতো। দুইটা ফর্মুলাই কাছাকাছি, 1/a² + b² দুই জায়গাতেই থাকে। e⁻x এটা থাকবেই, e⁻x এই জিনিসকে কখনোই মারা যায় না, এটা খুবই ভয়াবহ। ইন্টিগ্রেশন করলে e⁻x জাতীয় যত জিনিস আছে ওটা থাকবেই, ওটা সরানো যায় না। আচ্ছা, আর বাদ বাকি যে পার্টটা থাকবে সেটা হবে a cos bx। খেয়াল করে দেখো এখানে ছিল a sin bx, এখানে cos bx ছিল তাই a cos bx লিখেছি আগে, প্লাস b sin bx। আমার মনে ছিল যে সাইন থাকলে সাইন চেঞ্জ হয়, মানে সাইন থাকলে এই সাইন মানে ওই যে প্লাস মাইনাস সাইনটা চেঞ্জ হয়ে যায়, কস থাকলে সাইন চেঞ্জ হয় না, মাঝখানে দেখো প্লাসই আছে। আচ্ছা, তো যাই হোক এটা এই জায়গায় মনে রাখার জন্য আমি ভেবেছিলাম, আর কিছুই না। সো এই ছিল আমাদের কিছুটা আইডিয়া। দেন এবারে আমরা যাব ইন্টিগ্রেশনের অনেকগুলো টাইপ আছে, সেই টাইপগুলোর দিকে ধীরে ধীরে ঢুকবো। সেটাতেও যাওয়ার আগে আমরা আরেকটা জিনিস সম্পর্কে একটু ছোট করে জানিয়ে রাখি, যে ধরো এরকম টাইপের কোনো জিনিস যদি আমাকে থাকে সরাসরি, যে cos টু দি পাওয়ার 8x dx, যদি এরকম কিছু থাকে যে কজের উপরে বা সাইনের উপরে সরাসরি পাওয়ার তোলা, এটার জন্য ডিরেক্ট একটা জিনিস আমি চিন্তা করেছিলাম, সেই চিন্তাটা তোমাদের সাথে শেয়ার করে ফেলা যাক। cos টু দি পাওয়ার 8x কে আমরা যদি বারবার ভাঙতে থাকি, আমরা এরকম করে অনেকবার ভাঙতে পারবো আসলে। টু দি পাওয়ার 4, এখানে cos 2x, এটাকে লিখতে পারবো যে এটা হচ্ছে ½ × 1 + cos 2x টু দি পাওয়ার 4। এমন করে এটাকে বারবার বিস্তার করবো, এখানে টু দি পাওয়ার 4 আসবে, টু দি পাওয়ার 4 কে স্কোয়ার করবো, এরকম করতে করতে শেষ পর্যন্ত কজের কিছু একটা জিনিস পাওয়া যাবে। যেটা পাওয়া যাবে সেটা এক লাইনে আসলে লেখা সম্ভব, এটা বলার জন্য তোমাদেরকে বলছি। সেটা হচ্ছে, দেখো আমি কি করছি, cos টু দি পাওয়ার 8x এটা ইকুয়াল টু 1/2 টু দি পাওয়ার 7, আর থাকলে পাওয়ার একটা কম হবে। দেন cos 8x প্লাস 8c1 cos 6x, কি হচ্ছে চেঞ্জগুলো খেয়াল করো, 8 ছিল তারপর 6 হয়েছে, 8c2 cos 4x প্লাস 8c3 cos 2x প্লাস
8c4 এবার ঝামেলা cos 2x এর পরে যদি আরো দুইটা তুমি কমাও, দেখো 2 2 করে কমছে 8 6 4 2 এখন তো শূন্য হয়ে যায়। তো এখন যেটা হবে জাস্ট এখানে একটা হাফ লাগিয়ে নাও। কেন হয় আমি ব্যাখ্যা করব, কি হচ্ছে আগে সেটা দেখো, তারপরে কেন হয় আমি ব্যাখ্যা করব। কি করলাম আগে বলি, যখনই cos এর পাওয়ার 8 আছে আমি টু দি পাওয়ার 7 থেকে শুরু করেছি, অর্থাৎ এক পাওয়ার কম থেকে। এবার cos 8x, তারপর 8c1, cos 6x, cos 4x এভাবে এগিয়েছি। দেখো লাস্টে যখনই কিছু পাই নাই, cos 2x এর পরে cos 0, তখন একটা হাফ লাগিয়ে দিয়েছি। আচ্ছা আবারও আমরা এখান থেকে আরেকটা করি, তাইলে ধরো cos টু দি পাওয়ার 4x বললো, জাস্ট এটার মান কত হবে সেটা দেখি। cos টু দি পাওয়ার 4x এর মান হচ্ছে 1/2 কিউব cos 4x প্লাস 4c1 cos 2x প্লাস 4c2, কিছু পাই নাই হাফ। কিছু যদি পেতাম তাহলে রাখতাম। কিরকম, cos টু দি পাওয়ার 5x কে যদি করা যায় 1/2 টু দি পাওয়ার 4, একটা পাওয়ার কমছে, cos 5x প্লাস 5c1 cos 3x প্লাস 5c2 cos x। এবার আর কিছু হাফ রাফ মধ্যে নিতে হয় না, ওই যে ওখানে একটা হাফ এক্সট্রা লাগছিল, এখানে হাফ লাগে নাই, আমি সরাসরি 5c2 cos x এটা লিখে ফেলতে পারছি। আচ্ছা তাহলে দেখো এটা যে সব জায়গায় বেশি কাজে লাগে, এই cos টু দি পাওয়ার 4x আর cos কিউব x, এই জাতীয় জায়গায় আসলে এগুলো বেশি কাজে লাগে। cos কিউব x হলো, দেখো আমরা cos কিউব x এটা আমরা এমনি জানি আসলে যে cos কিউব x কত। cos কিউব x কে আমরা এমনি একটা ফর্মুলা শিখেছি যে cos 5x ইকুয়াল টু 4 cos কিউব x মাইনাস 3 cos x, বা এখান থেকে বলা যায় যে cos কিউব x হবে 1/4 cos 3x প্লাস 3 cos x। দেখো আমরা যে ফর্মুলা একটু আগে শিখেছি সেখান থেকে এটা বলতে পারি আমরা, cos কিউব x হবে 1/2 স্কয়ার, পাওয়ার একটা কমলো, দেন cos 3x থেকে শুরু করব প্লাস 3c1 cos x। এটা একদম সেম জিনিস, এই দুটো একেবারেই সেম জিনিস। সো cos কিউব x কে আমরা চাইলে এভাবে ভাঙতে পারি। এখন যেটা করলাম সেটাকে একটু ব্যাখ্যা করতে চাই আমি। দেখো এটা দিয়ে অনেক কাজ করে ফেলা যায় আসলে, অনেক বড় বড় ইকুয়েশন। এখন যদি আমাকে কেউ বলে যে cos টু দি পাওয়ার 8x এটাকে ইন্টিগ্রেট করলে কত হবে, এই চিহ্নকে নিয়ে চিন্তা করো না, আগে ওইটার ভিতরে তুমি যা হয় সেটাকে ভেঙে ফেলো। দেখো cos 8x হয়ে যাবে মাইনাস প্লাস cos 8c1 cos 6x, এইগুলোকে কিন্তু যে জিনিসগুলো আস্তে আস্তে পাওয়া যাবে, এটাকে কিন্তু খুব সহজেই ইন্টিগ্রেট করে ফেলা যায়। কারণ cos 8x কে ইন্টিগ্রেট করলে পাওয়া যাবে sin 8x/8, তারপরে cos 6 কে ইন্টিগ্রেট করলে পাওয়া যাবে sin 6x/6। এভাবে কিন্তু এগুলোকে খুব সহজেই ইন্টিগ্রেট করে ফেলা যায়, এটা বাইরে চলে আসবে। সো এটাকে এখন ইন্টিগ্রেট করা অনেক বেশি সোজা। কিন্তু কথা হচ্ছে যে এটা কোত্থেকে আসলো, কেন হলো, আর যদি সাইন থাকতো তখন কি হতো। ইনফ্যাক্ট সাইনের জন্য আলাদা করে রুল বানানো যায়, কিন্তু আমি আসলে চাচ্ছি না, কারণ সেটা তোমাদের জন্য আরো বেশি ঝামেলার হবে। ইনফ্যাক্ট সাইনের জন্য বেশ কিছু চিন্তা করতে হয় যে কোত্থেকে শুরু করবো, দেখতে হয় জোড় পাওয়ার না বিজোড় পাওয়ার, 4n+1 না 4n-1 আকৃতির, এসব অনেক কিছু দেখতে হয়, তারপরে এক্সাক্ট জিনিসটা পাওয়া যায়। এটারও চেহারা হবে এরকমই, মানে 1/2 টু দি পাওয়ার 5 হবে। সাইন যদি 6 থাকে সেক্ষেত্রে শুরু হবে আসলে এরকম মাইনাস cos 4x cos 6x প্লাস 6c1 cos 4x। বেশ ঝামেলা, কি হবে যাবে, এখানে আবার মাইনাস হবে 6c2 cos 2x প্লাস 6c3 ইন্টু হাফ, কিছু না থাকলে হাফ, একদম লাস্টে যদি না হয়। যাই হোক, এটা আমি এই করতে চাই না, আমি এটা বলতে চাচ্ছি না। আমি যেভাবে বলতে চাই সেটা হচ্ছে এরকম যে দরকার কি আমরা এটাকে cos এর ফর্মুলা তো জানি, cos দিয়ে চিন্তা করি। এটা হচ্ছে এরকম cos টু দি পাওয়ার 6 π/2 মাইনাস x। এখন cos এর ফর্মুলা আমরা জানি না, cos এর ফর্মুলা সবসময় বলে দেবো, আর কোনো ঝামেলার মধ্যে আমি যেতে চাই না। cos এর ফর্মুলা যেভাবে শিখেছি cos এর ফর্মুলা দিয়েই আমরা এটা বের করে ফেলতে পারি। আসলে এটা করা সম্ভব, এটা নিয়ে আর টেনশন নিও না। আমরা জাস্ট cos এর ফর্মুলা দিয়ে এখন বলে দিতে পারবো যে ওকে এটা তো cos টু দি পাওয়ার 6, ওকে ফাইন। তার মানে আমি বলবো এটা যে আমরা জানি cos এর ফর্মুলা হচ্ছে এরকম 1/2 টু দি পাওয়ার 5, তারপরে cos 6x, তারপরে বা চাইলে আগেই এই লাইনেই এইখানে তুমি ইন্টিগ্রেশন যখন করছি এক কাজ করে ফেলি, আমরা তো কষ্ট না করে cos এই ফর্মে নিয়ে নিই সরাসরি। আমরা বললাম ধরি π/2 মাইনাস x ইকুয়াল টু z, বা মাইনাস dx ইকুয়াল টু মাইনাস dx ইকুয়াল টু dz, dx ইকুয়াল টু মাইনাস dz। যাও আমরা সব cos এর ফর্মে নিয়ে আসছি। cos এর ফর্মে আনলে আর আমাদের টেনশন করতে হয় না। এখন দেখো cos এর ফর্মের অঙ্ক, cos এর অঙ্ক তো আমরা পারি, তাই না? তো cos এর অঙ্ক দিয়ে এটা শেষ পর্যন্ত করে ফেলা যাবে, এটা নিয়ে টেনশন নিও না। সো সাইন থাকলেও আমরা আলটিমেটলি cos দিয়ে এটা করে ফেলতে পারবো। cos দিয়ে করাটা সোজা, সাইন দিয়ে করাটা ঝামেলা। এখন
এখন কথা হচ্ছে যে এইটা ডিরেক্ট যে ফর্মুলাটা আমি লিখলাম সেটা কেন কাজ করে, কিভাবে কাজ করে, এটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদেরকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে ডি ময়ভারের সূত্র। এবং এই জিনিসটা আরও আসলে কাজের আগে যখন এইরকম টাইপের জিনিস থাকে, সাইন টু দি পাওয়ার সামথিং, সাইন টু দি পাওয়ার 5x, তার সঙ্গে যদি কস টু দি পাওয়ার 2x না, ধরো এটা সাইন টু দি পাওয়ার 4x, কস টু দি পাওয়ার 6x, এরকম জাতীয় কোনো জিনিস আছে, সেই জায়গাগুলোতে এই ডি ময়ভারের থিওরেমটা অনেক বেশি কাজ করে। তো এখন ডি ময়ভারের থিওরেমটা আমাকে বলি যে জিনিসটা কি। ইনফ্যাক্ট এটা বুঝতে হলে আসলে জটিল সংখ্যা সম্পর্কে একটু ছোট্ট ধারণা থাকতে হবে, খুব সিম্পল একটা আইডিয়া। আমরা জানি যে কোনো জটিল সংখ্যাকে আর ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা ফর্মে লেখা যায়। এটা হচ্ছে জটিল সংখ্যার এক্সপোনেনশিয়াল ফর্ম, বা এই জিনিসটাকে এভাবে বলা যায় যে এটা হচ্ছে আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা। এটা খুব অসাধারণ কিছু না আসলে। আমি যদি বলি যে এটা একটা জটিল সংখ্যা এক্স প্লাস আই ওয়াই, এক্স প্লাস আই ওয়াই, আই এই কারণে উপরে উঠে গেছে, আই দেখুন আমার 90 ডিগ্রি উঠে যাওয়া, সো এক্স প্লাস আই ওয়াই। আর আমি যদি এইটাকে নাম দিই আর, আর এটা যদি থিটা হয় তাহলে এক্স ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, এক্স ইকুয়াল টু আসবে আর কস থিটা, এটুকু হচ্ছে আর কস থিটা, এটা হচ্ছে আর সাইন থিটা। দ্যাট মিন্স এটা হচ্ছে আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা। দেন এখন কথা হচ্ছে আর কে না চিন্তা করি, আমি জাস্ট এই পার্টটা নিয়ে একটু বলতে চাই এই জিনিসটা কি আসলে। সত্যি কথা হচ্ছে কস থিটা প্লাস আই সাইন থিটা এটা একটা অপারেটর। কস থিটা প্লাস আই সাইন থিটা এই অপারেটরটার কাজ হচ্ছে কোনো সংখ্যাকে, কোনো জটিল সংখ্যাকে থিটা পরিমাণে ঘুরায় দেওয়া। আবার বলছি আমি, কস থিটা প্লাস আই সাইন থিটা এই অপারেটরের কাজ হচ্ছে একে দিয়ে যদি কাউকে গুণ করা যায় সেটা থিটা ডিগ্রি করে ঘুরে যায়। অর্থাৎ আমি যদি কোনো জটিল সংখ্যাকে কস 120 প্লাস সাইন 120 ডিগ্রি এটা দিয়ে, আসলে 120 বলা উচিত না, এই থিটাগুলো আসলে রেডিয়ানে প্রকাশিত ম্যাক্সিমাম ক্ষেত্রেই, সো টুয়াইস পাই বাই 3 বলি, একই কথা 120 ডিগ্রিকে এইভাবে লিখছি। আমি যদি কোনো জটিল সংখ্যাকে এইটা দিয়ে গুণ করি তাহলে সেই জটিল সংখ্যাটা ঠিক টুয়াইস পাই বাই 3 পরিমাণে ঘুরে যাবেই। যেমন আমি যদি 1 কে গুণ করি, 1 ছিল এরকম, তার সাথে আমি যদি এটা দিয়ে গুণ করি সে ঘুরে যাবে এই জায়গায়। আলটিমেটলি যেটা পাওয়া যাবে আসলে এটা আসলে ওমেগা। আমরা জানি যে জটিল সংখ্যার 3টা ঘনমূল আছে, 1 ওমেগা ওমেগা স্কয়ার, এটা হচ্ছে আসলে সেই ওমেগাটা, কারণ এটা 120 ডিগ্রি রোটেশন। ইনফ্যাক্ট এটার কাজ হচ্ছে এই পুরো, এটা একটা অপারেটর যার কাজ হলো ও যাকে পায়, যেমন 1 কে সে ঘুরে দিচ্ছে 120 ডিগ্রি। যাই হোক আমরা আপাতত এটা নিয়ে আর ব্যাখ্যা না করি, কারণ আমরা এর আগে জিনিসটা পড়ে, মানে এই জটিল সংখ্যার মধ্যে জিনিসটা একটু একটু দেখার কথা। তো যাই হোক আপাতত এতটুকু বললাম যে এই পুরো জিনিসটার কাজ হচ্ছে যাকে পায় তাকে সে থিটা পরিমাণে ঘুরায় দেয়। তাহলে এইটার মানে কি হইতে পারে? এটার মানে হচ্ছে সেই জিনিসটাকে এম বার থিটা করে ঘোরানো হয়েছে, এম বার থিটা করে ঘোরানো হয়েছে। প্রথমে একবার থিটা, আরেকবার থিটা, আরেকবার থিটা, আরেকবার থিটা। তাহলে একটা জটিল সংখ্যাকে যদি এম বার থিটা কোণে ঘোরানো হয় তাহলে সে টোটাল কত ঘুরবে? নিশ্চয়ই এন থিটা পরিমাণে ঘুরে যাবে। তার মানেই হচ্ছে আমি এটা সমান লিখতে পারি cos n থিটা প্লাস আই সাইন n থিটা। এটা হচ্ছে ফিলিংস দিয়ে প্রুফটা, যে আমি ফিল করতে পারি যে আসলে এটা কি, cos থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার n, এটা হচ্ছে cos n থিটা প্লাস আই সাইন n থিটা। ইনফ্যাক্ট এটাকে আমরা চাইলে অয়লার্স থিওরেম দিয়েও প্রমাণ করতে পারি, অয়লারের আইডেন্টিটি দিয়ে প্রমাণ করা যায়। অয়লার সাহেব বলেছিলেন যে cos থিটা প্লাস আই সাইন থিটা এটা আসলে ই টু দি পাওয়ার আই থিটা। এটা অনেকভাবে প্রুফ করা যায় চাইলে, cos থিটা প্লাস আই সাইন থিটা সমান ই টু দি পাওয়ার আই থিটা, এটা অনেকভাবে প্রুফ করা যায়। আমি যদি ধরে নিই যে এটা হচ্ছে সাপোজ ওয়াই, তাহলে আমি দেখবো যে ডি ওয়াই ডি থিটা, আমি থিটার সাথে যদি ডিফারেন্সিয়েট করি এটা হয়ে যাবে মাইনাস সাইন থিটা প্লাস আই cos থিটা, মাইনাসকে আমি লিখতে পারি আই স্কোয়ার, আই স্কোয়ার মানেই -1, সো এটা আই কমন নিলে পাওয়া যাবে আই সাইন থিটা প্লাস cos থিটা। খেয়াল করে দেখো যে এটা কিন্তু cos থিটা প্লাস আই সাইন থিটা, এটাও আই সাইন থিটা প্লাস cos থিটা, দ্যাট মিন্স এটা আর এটা একদম একই, অর্থাৎ এটাই ওয়াই আসলে টোটাল জিনিসটা। এটাকে আমরা বলতে পারি আই ওয়াই। আমরা যেটা পেলাম সেই জিনিসটা হচ্ছে এরকম, ডি ওয়াই ডি থিটা এটা ইকুয়াল টু, বা ডি ওয়াই বাই ওয়াই ইকুয়াল টু আই ডি থিটা, বা যদি ইন্টিগ্রেট করা যায় এখন ডি ওয়াই বাই ওয়াই কে ইন্টিগ্রেট করলে পাওয়া যাবে লন ওয়াই ইকুয়াল টু আই থিটা প্লাস সি। কনস্ট্যান্ট আসছে, একটা কনস্ট্যান্টের মানটা দূর করতে পারি আমরা এখান থেকে। খেয়াল করো যখন থিটা ইকুয়াল টু 0 তখন cos থিটার মান হয়ে যাবে 1, cos 0 মান 1, আর আই সাইন থিটা সাইন 0 মান হয়ে যাবে 0, তার মানে y মান হবে 1 জাস্ট। তার মানে থিটা যখন 0 তখন y মান হচ্ছে 1। এই জিনিসটাকে এখানে বসাই আমরা, থিটা যখন 0 তখন y মান 1, ln 1 এর মানও কিন্তু আবার 0, তাহলে এটাও 0 এটাও 0, c এর মান কিন্তু 0, c কে আর আমরা না লিখি। আরেকবার বললাম আমি যে আমি দেখলাম c এর মানটা 0 কিভাবে, থিটার মানটা যখন 0 এখান থেকে আমরা লক্ষ্য করতে পারি তখন y এর মান হয় 1, সেটা এখানে বসিয়ে দিয়েছি। থিটার মান 0 হলে y এর মান হয় 1, অর্থাৎ ln 1 এর মান কিন্তু 0,
তাহলে সি এর মানটা হয়ে যাবে 0। এই লাইন থেকে আমরা তাহলে কি বলতে পারি, লন ওয়াই মানে আমরা জানি লন ই বেস ওয়াই, তার মানে এখান থেকে আমরা বলতে পারি y ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই থেটা। y ছিল কোনটা, cos থিটা প্লাস i sin থিটা, এটার মানে হচ্ছে ই টু দি পাওয়ার আই থেটা। তাহলে আমরা এখান থেকে দেখলাম যে cos থিটা প্লাস i sin থিটা, cos থিটা প্লাস i sin থিটা এই জিনিসটাই হচ্ছে ই টু দি পাওয়ার আই থেটা। আচ্ছা, এই যে জিনিসটা ছিল অয়লারস আইডেন্টিটি, এখানে এই প্রশ্নে বলে ফেলি যেটা আমার খুব প্রিয় একটা জিনিস। ইনফ্যাক্ট এই জিনিসটা থেকেই ম্যাট্রিক্সের সবচেয়ে সুন্দর ইকুয়েশনগুলোর একটা প্রমাণ করা যায়। আমি যদি থিটার বদলে এখন পাই বসাই, থিটার বদলে পাই বসালে এখানে পাওয়া যাবে cos পাই প্লাস i sin পাই, এটা ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই পাই, বা এটার মান হচ্ছে -1, sin পাই এর মান 0 ইকুয়াল টু ই টু দি পাওয়ার পাই, অতএব ই টু দি পাওয়ার আই পাই প্লাস 1 এটা ইকুয়াল টু 0। ম্যাথমেটিশিয়ানরা প্রায় 3 বার ভোটাভুটি করেছেন যে পৃথিবীর সবচেয়ে সুন্দর ইকুয়েশন কি, এবং 3 বার ভোটাভুটিতে জয়যুক্ত হয়েছে এই ইকুয়েশনটা, অয়লারস আইডেন্টিটি, যেটা ই টু দি পাওয়ার আই পাই প্লাস 1 ইকুয়াল টু 0। এর মধ্যে এত অসাধারণ কিছু জিনিস আছে, দেখো কি নাই, ই আছে, ই হচ্ছে পুরো ক্যালকুলাসে ই টু দি পাওয়ার এক্স এক্সপোনেনশিয়াল ফাংশনটা একদম খুবই দারুণ একটা জিনিস, সেই ই আছে। জটিল সংখ্যা মানে যে মূল ব্যাপারটা জটিল সংখ্যা যে ইউনিটটা সেই আই আছে, পাই তো পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসগুলো একটা, সেই পাই আছে, 1 আছে, 0 আছে, মানে সবচেয়ে সুন্দর জিনিসগুলো আছে। সেই সঙ্গে বেসিক কিছু অপারেশন আছে, যেমন আয়ের সাথে পাই আছে গুণ আকারে, এখানে যোগ আছে, দেখো এখানে সমান সমান চিহ্ন আছে, আবার এর উপর পাওয়ার হিসাবে আছে, সবকিছু একসাথে যেন একসাথে মিলে আছে এই পুরো এই ইকুয়েশনটার মধ্যে। এই জন্য এটা খুবই সুন্দর একটা ইকুয়েশন ম্যাথমেটিশিয়ানদের কাছে। যাই হোক, আমরা দেখলাম cos থিটা প্লাস i sin থিটা হচ্ছে ই টু দি পাওয়ার আই থিটা, তাহলে cos থিটা প্লাস i sin থিটা এটা হচ্ছে ই টু দি পাওয়ার আই থিটা। খেয়াল করে দেখো, তার মানে cos n থিটা প্লাস i sin n থিটা এটা হবে ই টু দি পাওয়ার i n থিটা, বা এটাকে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার i থিটা টু দি পাওয়ার n। দ্যাট মিন্স দেখো এখান থেকে আমরা প্রমাণ করতে পারি ওই ডি ময়কারের থিওরেমটা, এটা টু দি পাওয়ার n, ই টু দি পাওয়ার আই থিটা মানে cos থিটা প্লাস i sin থিটা, এখান থেকে একই জিনিসটাই প্রমাণ করা যায়। যাই হোক, আমরা মেইন ফিজিক্সটা আসলে বুঝেছি, এটা আসলে থিটা করে ঘোরানো, n বার থিটা করে ঘোরালে পুরো জিনিসটা n থিটা পরিমাণে ঘুরে যাবে। আচ্ছা, তো এখন দেখো যে আমরা এটা ব্যবহার করে কিভাবে cos টু দি পাওয়ার 8 থিটা জাতীয় জিনিস এইটা আমরা কিভাবে বের করতে পারি, আমরা এই জিনিসটা একটু এখন দেখতে চাই। সো cos টু দি পাওয়ার 8 থিটা এটা যদি আমরা জানতে চাই, তার আগে খেয়াল করো cos থিটা প্লাস i sin থিটা এটা ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই থিটা। আমরা এবার থিটার জায়গায় মাইনাস থিটা বসাই, এটা পৃথিবীর যে কোনো থিটার জন্য যেহেতু সত্যি, থিটার জায়গায় মাইনাস থিটা বসানো সত্যি হবে, তাহলে এটা দাঁড়াবে cos থিটা, কারণ cos মাইনাস থিটা মানেও cos থিটা হয়, মাইনাস i sin থিটা, কারণ হচ্ছে sin অফ মাইনাস থিটা মানে মাইনাস sin থিটা, এই মাইনাসটা বাইরে বের হয়ে আসলো, ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা। আমরা থিটার জায়গায় মাইনাস থিটা বসাইছি পুরো ইকুয়েশনটাতে, এই ইকুয়েশনটাতে দুইটা এখন যোগ করে দাও, যোগ করে দিলে পাবে 2 cos থিটা ইকুয়াল টু, এই দুটো কেটে যাবে ই টু দি পাওয়ার আই থিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা, বা cos থিটা ইকুয়াল টু দাঁড়াবে হাফ ইনটু ই টু দি পাওয়ার আই থিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা, এটা হচ্ছে cos থিটার মান। এখন এটা থেকে এটা বাদ দাও, যদি বাদ দাও তাহলে পাবে টুয়াইস i sin থিটা এটা ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই থিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা। দ্যাট মিন্স sin থিটার মান দাঁড়াবে 1/2 i ই টু দি পাওয়ার আই থিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা। sin থিটা এবং cos থিটার এই ফর্মগুলোকে বলে এক্সপোনেনশিয়াল ফর্ম। sin থিটা এবং cos থিটার এক্সপোনেনশিয়াল ফর্মগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। cos থিটা হচ্ছে হাফ ইনটু ই টু দি পাওয়ার আই থিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা, এবং sin থিটা হচ্ছে 1/2 i ইনটু ই টু দি পাওয়ার আই থিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা। তাহলে দেখো আমরা দুইটা জিনিস শিখে ফেললাম, সেটা হচ্ছে cos থিটা আর sin থিটাকে অন্যভাবে লেখা যায়, কি অদ্ভুত টাইপের ফর্ম। দেখো এর মধ্যে ই আছে, আবার sin থিটা হচ্ছে 1/2 i, এখানে কিন্তু i আছে, ওখানে i নাই, ই টু দি পাওয়ার আই থিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা। এবার আসো আমরা তাহলে ওইটার দিকে তাকাই যে cos টু দি পাওয়ার 8 থিটা যেটা ছিল, cos টু দি পাওয়ার 8 থিটা এটা ইকুয়াল টু কি হয়, আগে আমরা 7 দিয়ে দেখি তাহলে সোজা লাগবে। আচ্ছা, cos টু দি পাওয়ার 7 থিটা দেখি একটু। দেখো cos টু দি পাওয়ার 7 থিটা এটা বোঝার আগে একটু বলে রাখি যে এখানে যদি 7 থিটা নিতাম আমি, cos 7 থিটা, তাহলে কত আসলো 1/2 ই টু দি পাওয়ার 7i থিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 7i থিটা। দেখো এটা বোঝো কিনা, কারণ এখানে 7 থিটা থাকা মানে এই i এর পরে এখানে যা 7 থিটা থাকবে আর কিছু না। সো এটা হচ্ছে cos 7 থিটার মান। আচ্ছা, তো আমরা তার মানে বুঝে গেলাম এখানে 5 থাকলে এখানে 5 থাকবে। এইবার দেখো cos টু দি পাওয়ার 7 থিটা এটাকে কিভাবে লেখা যায়, এটা মানে হচ্ছে হাফ ইনটু ই টু দি পাওয়ার আই থিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা, এই পুরো জিনিসটার উপর পাওয়ার 7, cos থিটার উপর পাওয়ার 7, তাও বিস্তার করে, বিস্তার না করে নিস্তার নাই, বিস্তার করলে পাবে ই টু দি পাওয়ার 7, এটাকে যদি বিস্তার করা যায় ই টু দি পাওয়ার
7 i theta a plus b whole to the power 7 এর বিস্তার করছি প্লাস 7c1 e to the power 6 i theta into e to the power minus i theta এটার পাওয়ার একটা কমবে এটার পাওয়ার আস্তে আস্তে বাড়বে প্লাস 7c2 e to the power 5 i theta into e to the power minus twice i theta এটার পাওয়ার এক কমেছে ওটার পাওয়ার এক বেড়েছে প্লাস 7c3 আচ্ছা এখানে লিখি প্লাস 7c3 e to the power 4 i theta into e to the power minus 3 i theta plus 7c4 e to the power 3 i theta into e to the power minus 4 i theta plus 7c5 e to the power twice i theta into e to the power minus 5 i theta plus 7c6 e to the power i theta into e to the power minus 6 i theta অনেক বড় মনে হচ্ছে বিশাল জটিল কি হবে 7c7 টেনশন নিও না এটা খুব কঠিন কিছু না এটা e to the power 0 চলে আসবে আর ওটা থাকবে e to the power minus 7 i theta এইবারে কিছু বিষয় লক্ষ্য করার আছে কিছু আমরা জাস্ট বিস্তার করেছি আর কিছু না এবার আস্তে আস্তে এই জিনিসটাকে ছোট করা যাক 7c1 এটা থাক দেখো এটাকে একসাথে মিলে আমি লিখতে পারি e to the power 5 i theta 6 i theta ছিল আর মাইনাস i theta ছিল এই দুটাকে আমরা একসাথে করে লিখতে পারি e to the power 3 i theta এখানে তাকাও এই দুটাকে শুধু i theta লেখা যায় e to the power i theta দেখো 7c3 এবং 7c4 কিন্তু একই আমরা সম্পূরক সমাবেশ থেকে জানি 7c3 ও 4 ও যা 7c3 ও তাই 7c3 কে 4 কে 7c3 লিখলাম আর এই দুটো যদি একসাথে মেলানো যায় তাহলে থাকবে মাইনাস i theta দেন 7c5 কে লিখলাম 7c2 আর এই জায়গায় আমি এটাকে লিখতে পারি মাইনাস 3 i theta 7c6 কে লেখা যায় 7c1 এবং এই দুটো যদি একসাথে হিসাব করা যায় তাহলে পাওয়া যাবে মাইনাস 5 i theta এবং এইখানে যা আছে তাই আমি 7c7 এর মান 1 বসিয়ে দিলাম এখন দেখো অনেকগুলো জোড়া করার ব্যাপার আছে একসাথে জোড়া করা যায় e to the power 7 i theta এখানে e to the power minus 7 i theta 7c1 into e to the power 5 i theta 7c1 into e to the power minus 5 i theta জোড়া করা যায় জোড়া করার একটা মানে জিনিস দেখা যাচ্ছে যে আছে 7c2 into e to the power 3 i theta 7c2 into e to the power minus 3 i theta আচ্ছা এইবার আমরা জোড়াগুলো করব ঠিকই দেখো আস্তে আস্তে জোড়া করি জোড়া করা যাক এই বাইরে 1 by 2 to the power 7 থাক ওটাকে নিয়ে আমাদের চিন্তা করব না ভেতরে দেখি কাদেরকে জোড়া করা যায় e to the power 7 i theta plus e to the power minus 7 i theta plus 7c1 into যারা যারা আছে 7c1 এর সাথে এরা দুইজন e to the power 5 i theta plus e to the power minus 5 i theta plus 7c2 into e to the power 3 i theta plus e to the power minus 3 i theta 7c2 into 3 i theta 7c2 into minus 3 i theta plus 7c3 into e to the power i theta plus e to the power minus i theta এই হচ্ছে আমাদের জোড়াগুলো খেয়াল করো আমরা এখন একটা কাজ করব এখানে 1 by 2 to the power 7 ছিল মোট কয়টা ছিল 7টা 2 ছিল একটা কাজ করি এখানে 2 to the power 6 থাক আর একটা হাফকে আমরা ভেতরে সবার সাথে দিয়ে দিলাম একটা হাফকে ভেতরে সবার সাথে দিয়ে দিলাম প্লাস 7c2 into হাফ ভেতর থেকে এই যে 2 to the power 7 ছিল একটা হাফকে সবার সাথে দিয়ে দিলাম তাকিয়ে দেখো এটা করলে যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে এইটাই কিন্তু আমার cos 7 থিটার মান প্লাস 7c1 into cos 5 theta plus 7c2 into cos 3 theta plus 7c3 into cos theta এই হচ্ছে পুরো ফর্মুলাটা আমরা কিন্তু এই ফর্মুলায় বলেছিলাম এখন চিন্তা করো আমি বলেছিলাম যখন এখানে কিছু না থাকে তখন একটা হাফ লাগাতে হয় হাফটা কেন লাগাতে হয় এইবার একটু বোঝার চেষ্টা করো দেখো যখন
পাওয়ার ছিল 7, যখন পাওয়ার ছিল 7 তখন এই বিস্তারে টোটাল 8টা পদ ছিল, 1 2 3 4 5 6 7 8। পাওয়ার যখন 7, যেমন a প্লাস b হোল স্কোয়ারের বিস্তৃতিতে 3টা পদ থাকে, a প্লাস b হোল কিউবের বিস্তৃতিতে 4টা পদ থাকে, a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। এরকম করে পাওয়ার যদি 7 হয় তখন পদ থাকে 8টা, অর্থাৎ দুইটা দুইটা করে জোড়া করা যায় এবং 4টা জোড়া হয়। দেখো 4টা জোড়া হয়েছে, 1 2 3 4, 8টা পদ ছিল, 4টা জোড়া হয়েছে। বাট যদি পাওয়ার হয় 6, অর্থাৎ cos টু দি পাওয়ার 6x আমি যদি নিতাম, আর cos টু দি আরো সোজা করে বলি 4x আমি যখন নিতাম, তখন এই ব্যাপারটাকে লেখা যেত এরকম, হাফ ইন্টু ই টু দি পাওয়ার আই থেটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই থেটা, এটা টু দি পাওয়ার 4। সেই বিস্তারের পদ থাকতো কিন্তু 5টা, খেয়াল করো একটা বেশি থাকে অর্থাৎ 5টা। এখানে দেখো টু দি পাওয়ার 4 হতো ঠিকই, আর এই ভেতরে যে পদগুলো আসতো সেটা এরকম, ই টু দি পাওয়ার 4 আই থেটা প্লাস 4c1 ই টু দি পাওয়ার 3 আই থেটা ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আই থেটা প্লাস 4c2 ই টু দি পাওয়ার 2 আই থেটা ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 2 আই থেটা। আমরা এই পদটাকে স্পেশালি চিন্তা করবো একটু পরে, ওটাকে এটা আগে থেকেই বলে রাখলাম যে বাবা তোমাকে নিয়ে আমার আলাদা চিন্তা ভাবনা আছে, ইন্টু আই থেটা ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 3 আই থেটা প্লাস 4c4 ই টু দি পাওয়ার জাস্ট মাইনাস 4 আই থেটা। খেয়াল করে দেখো কয়টা পদ হলো, 1 2 3 4 5টা, 5টা পদ তো হলো ঠিকই। তার মানে আমরা এখানে কিন্তু ইচ্ছা মতো জোড়া করতে পারবো না, এখানে জোড়া করা যাবে না। এখানে ই টু দি পাওয়ার 4 আই থেটার সাথে এই লাস্টের ই টু দি পাওয়ার মাইনাস 4 আই থেটা জোড়া হবে, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে ই টু দি পাওয়ার টুয়াইস আই থেটা আসলে, তার সঙ্গে এখানে ই টু দি পাওয়ার মাইনাস টুয়াইস আই থেটা আছে, সেই দুটো জোড়া হবে কারণ 4c1 এটাও 4c1। আর একজনকে জোড়া করা যাবে না, সেই লোকটা হচ্ছে এই লোকটা। খেয়াল করে দেখো, সরি এখানে কি করলাম, ই টু দি পাওয়ার মাইনাস 4 আই থেটা এখানে জোড়া করা যাচ্ছে না, কারণ ই টু দি পাওয়ার টুয়াইস আই থেটা ইনটু মাইনাস ই টু দি পাওয়ার টুয়াইস আই থেটা দুটো মিলে শুধুমাত্র 4c2 ই পড়ে থাকবে। এবং মনে আছে এখানে আমরা কি করছিলাম, পাওয়ার একটা কমিয়েছিলাম কেন, কারণ 2 কিউব তো রেখেছি আর হাফ দিয়ে ভেতরে সবাইকে গুণ করে দিয়েছিলাম। হাফ দিয়ে তুমি যখন গুণ করে দেবে তখন কি হবে, এই হাফ আর এই দুটো জোড়া যদি একসাথে করা যায় তারা মিলে একটা cos তৈরি করবে, এটা হবে cos 4 থেটা। হাফ তো আমি ভেতরে ঢুকিয়ে নিয়েছি, আর এইটা আর এইটা মিলে প্লাস হাফ তো আমি ইচ্ছা মতো নিয়েছি, 4c1 থাকলো, হাফ আমি নিয়েছি, তার সঙ্গে এরা দুইজন প্লাস 4c2 কিন্তু একা ছিল, তার সঙ্গে আমি যে হাফটা ভিতরে ঢুকিয়েছিলাম সেই হাফটা এখানে চলে আসছে। সেই হাফটা এখানে আসার কারণে আমাদের ফর্মুলাটাতে যখন এরকম টু দি পাওয়ার 4 থাকে অর্থাৎ জোড় টাইপের জিনিস থাকে, সেই জায়গায় ওখানে গিয়ে একটা হাফ ভেতরে নিয়ে আসতে হয়। অর্থাৎ এই ফর্মুলা কি দাঁড়াবে সেটা আমরা দুম করে বলে ফেলতে পারি এরকম যে ওকে এটা হবে 1/2 কিউব ভেতরে cos 4 থেটা, ওই পাওয়ারটাই, আচ্ছা থেটা কেন লিখছি, আচ্ছা ধরলাম এটা থেটা, হ্যাঁ টেনশন নেই, প্লাস 4c1 ইন্টু cos 2 থেটা, একটা কমলো, প্লাস 4c2। দেখো এখানে আর জোড়া করা যায় না, এই কারণে cos 2 থেটার পরে যে cos 0 আসছে সেই জায়গায় আমরা কি করেছিলাম বলতে একটা হাফ নিয়েছি। আসলে হাফটা কেন নিয়েছিলাম, কারণ ভেতরে যে হাফটা ঢুকিয়েছিলাম সে কোনো জোড়া পায় নাই যাদেরকে দিয়ে সে cos বানাতে পারে, সে শুধু একটা কনস্ট্যান্টের সাথেই গুণ হয়ে সেই হাফটুকুই শেষ পর্যন্ত পাওয়া যায়। এই হচ্ছে আমাদের ওই ফর্মুলাটার ব্যাখ্যা ছিল। ওকে, আর আমরা সাইন হলে আগে বলে ফেলেছি, সাইনের টাইপের যদি কিছু হয় সেটাকে ওইভাবে যদিও করা যায়, আমরা এভাবে করবো না। আচ্ছা, ইনফ্যাক্ট এই যে ফর্মুলাটা তোমাদেরকে দেখালাম, এই জোড়া করার ব্যাপারটা এরকম কেসেও প্রযোজ্য। অর্থাৎ যদি এরকম থাকে cos টু দি পাওয়ার 4 থেটা ইনটু sin টু দি পাওয়ার 4 বা 6 থেটা এরকম থাকে, অর্থাৎ দুইটা যদি জোড় থাকে, দুইটারই পাওয়ার জোড় থাকে, তখন আসলে এই কাজটা বেশ সুবিধাজনক। দুইটা যদি জোড় না থাকে, যে কোনো একটা যদি বেজোড় থাকে, তাহলে আমাদের আসলে আনন্দ ধরে না, কারণ আমরা সেটাকে নিয়ে বেশ অনেক কিছু করে ফেলতে পারি। যে কোনো একটা যদি বেজোড় পাওয়া যায়, ধরো 5, তখন তোমার প্রথম কাজ হবে একটা সাইনকে আলাদা করে ফেলা। যে কোনো একটা বেজোড় পেলে ওইটাকে আমরা আসলে আলাদা করে ফেলতে পারি। দেন এইটা যেটা আমরা আলাদা করলাম সেটা বাদে বাকিটাকে আমরা তখন জেড ধরবো, অর্থাৎ কসকে তখন আমরা জেড ধরবো। আরেকবার বলছি আমি কথাটা, যাকে আলাদা করে ফেলেছি, এই যে সাইন যদি আলাদা হয় তখন আমরা কসকে ধরবো, কারণ তখন কসকে যদি আমরা কস থেটাকে যদি জেড ধরি, দেখো কস থেটাকে জেড ধরা মানেই মাইনাস সাইন থেটা ডি থেটা, এইটুকু কিন্তু ডিজেড হয়ে যাবে, অর্থাৎ এই জিনিসটা পাওয়া যাবে। এই জিনিসটা পেতে গেলে কাকে জেড ধরতে হয়, এই জিনিসটা পেতে গেলে cos থেটাকে জেড ধরতে হবে। আর তখন বাদ বাকি অংশ নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, এরা একা একা এই বেশ সুন্দর সেট হয়ে যাবে। এই যে sin টু দি পাওয়ার 4 আছে, sin টু দি পাওয়ার 4 মানেই হচ্ছে এটা হচ্ছে 1 মাইনাস
cos স্কোয়ার টু দি পাওয়ার 2, তাহলে 1 মাইনাস জেড স্কোয়ার টু দি পাওয়ার 2, বাকিটা হয়ে যাবে ডিজেড। মাইনাস টাইনাস নেই, চিন্তা নিও না, কিছুটা আসবে, এটা নিয়ে কেউ কিছু নাই। তারপরে এটা কিন্তু বিস্তার করলেই তুমি খুব সহজ একটা ফর্মুলা পেয়ে যাবে, যেতে পারবা। ইভেন যদি পাওয়ারগুলো এরকম হয় যে এইখানে কিছু একটা আছে সাইন টু দি পাওয়ার 9 থিটা, বিজোড় একটা পেলেই হলো, একটা পাওয়ার যদি বিজোড় পাওয়া যায়, আর পূর্ণ সংখ্যা যদি হয়, আসলে সবই পূর্ণ সংখ্যা নিয়ে বলছি, একটা পাওয়ার বিজোড় পেলেই হয়, আমি সেটাকে জাস্ট আলাদা করে ফেলবো। সাইন টু দি পাওয়ার 8 থিটা, তার সঙ্গে সাইন থিটা ডি থিটা। এখন কাকে ডিভাইড করলে সাইন থিটা ডি থিটা পাওয়া যাবে? কস থিটাকে। সো কস থিটাকে জেড ধরো, বাদ বাকি যে পার্টটা আছে সেটাকে এখন চাইলে তুমি এটাকে এইভাবে লিখতে পারো, যেটা হচ্ছে 1 মাইনাস কস স্কয়ার থিটা টু দি পাওয়ার 4, তাহলে সাইন টু দি পাওয়ার 8 পেয়ে যাবে। দেন বাদ বাকিটাকে অর্থাৎ কস থিটাকে জেড ধরবা, আবার আগের অঙ্কের মতোই। এখানে দেখো তুমি শেষ পর্যন্ত বেশ সুন্দর একটা ফর্মে পেয়ে যাবে অঙ্কটা। এই মাইনাসটা আসছে বাইরের মাইনাসটার কারণে। সো কোনো একটা যদি বেজোড় পাওয়া যায়, কোনো একটা, তাহলে তুমি ওইটাকে ভেঙে নিবা। আচ্ছা ভাইয়া যদি দুইটাই বেজোড় থাকে তাহলে যে কোনো একটাকে ভাঙো, কোনো অসুবিধা নাই, তোমার ইচ্ছা মতো পুরোপুরি, এখানে তোমার স্বাধীনতা, কোনো অসুবিধা নাই। আমাকে যদি কেউ বলে যে সাইন কিউব এক্স ডিএক্স এটাকে ইন্টিগ্রেট করতে হবে, ওকে, আমি ফার্স্ট টাইমই যেটা করবো সাইন স্কোয়ার এক্স থাক, একটা যদি বেজোড় পেয়ে যায় তাহলে আসলে বিজোড়টাকে আলাদা করে নেবা। সাইন এক্স ডিএক্স কাকে ডিভাইড করলে সাইন এক্স ডিএক্স পাওয়া যায়? আচ্ছা আমি বারবার খালি সাইন নিয়ে করছি কেন, কস নিয়ে করি আসলে, কস কিউব এক্স ডিএক্স। তাহলে তুমি চাইলে এইভাবে করে ফেলতে পারো। তুমি বলতে পারো যে ওকে cos স্কয়ার x আছে, তার সঙ্গে cos x dx বললাম। এখন বলো কাকে ডিফারেনশিয়েট করলে cos x dx পাওয়া যাবে? sin x কে ডিফারেনশিয়েট করলে কাকে z ধরো, sin x = z, তাহলে cos x dx = dz। এই অংশটা আমার dz হবে, এবং sin x তো z, তাই না? তাহলে এখানে আমাকে নিশ্চয়ই sin x এর ফর্মে নিতে হবে জিনিসটাকে, cos x dx, দেন এটা খুব ইজিলি পাওয়া যাবে। তারপরে এটাকে ইন্টিগ্রেট করলে পাওয়া যাবে তোমার z - z³ / 3 + c, z এর মানটা বসিয়ে দাও, sin x - sin³ x / 3। সো এটা ইন্টিগ্রেট করে ফেলা যাবে। এবার আমরা ডেফিনিট ইন্টিগ্রাল সংক্রান্ত কিছু জিনিস দেখতে চাই, নির্দিষ্ট যৌগজ বা ডেফিনিট ইন্টিগ্রাল। আচ্ছা, তো নর্মালি আগে এটা বলে ফেলি যে এটা বলতে আসলে কি বোঝায়। সাপোজ x dx 0 থেকে 1 পর্যন্ত x dx, এটা বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায় এই যে ফাংশনটা এখানে আছে y = x, সাপোজ সেই ফাংশনটার যদি ছবি আঁকা যায়, তাহলে 0 থেকে 1 পর্যন্ত এই যে 1, এটা 0, এটা যদি 1 হয়, এই টোটাল অংশটার এরিয়া অর্থাৎ ক্ষেত্রফল এটা মিন করে। আবার আমরা বলি যে যদি এটা a এটা b হয়, fx dx এটা মিন করে আসলে যে এখানকার a আর এটা যদি b হয়, তাহলে a থেকে b পর্যন্ত এই অংশটার ক্ষেত্রফলটা, এই যে এই অংশটুকুর ক্ষেত্রফল অর্থাৎ x অক্ষের উপরের দিকে যে পার্টটা, এই অংশটার ক্ষেত্রফল বোঝায়। যদি নিচের দিকে হয় তখন আসলে এই জিনিসটার মান নেগেটিভ আসে, কারণ ক্ষেত্রফলের মানটা নেগেটিভ হয়। আসলে ক্ষেত্রফলের মানটা নেগেটিভ ব্যাপার না, আমরা এটা দিয়ে ক্ষেত্রফল বোঝাই, এটা বলছিলাম জাস্ট। সো নিচে যখন যায় তখন যেটা হয়, খুব সিম্পল কথা, dx থাকে এইদিকে বরাবর আর নিচের দিকে fx থাকে। সো এই দুটার গুণফল, নিচের দিকে fx এর মান তো নেগেটিভ, এই দুটার গুণফলটা আসলে নেগেটিভ আসবে, এটা খুব সিম্পল কথা। এই জন্যই পুরো জিনিসটার মানটা নেগেটিভ হয়। তো এখন একটা জিনিসটা বলি যে ক্ষেত্রফলের আইডিয়াটা দিয়ে যে আমরা ইন্টিগ্রেশনটা করি, সেখান থেকে বেশ সুন্দর করে একটা জিনিস দেখানো যায়। যে ধরা যাক আমরা বলি ইন্টিগ্রেশন অফ cos x dx, এটার মান কত, এটা আমরা গ্রাফিক্যালি একটু দেখার চেষ্টা করি ক্ষেত্রফলের আইডিয়া দিয়ে। এটা হচ্ছে তো নর্মালি আমাদের cos x, এটা 0 π/2 π 3 π/2, এটা হচ্ছে twice π, এটা 5 π/2, এরকম করে করে। এইটাকে ইন্টিগ্রেট করলে কি হবে? ফার্স্ট কথা হচ্ছে আমরা যখন ইন্টিগ্রেশন করছি একদম শুরুতে ক্ষেত্রফল কত ছিল এটা আমরা জানি না, তো আমরা অ্যাজিউম করে নিলাম, ধরো জাস্ট অ্যাজিউম করে নিচ্ছি যে একদম শুরুতে ক্ষেত্রফল ছিল 0। আসলে এই অ্যাজিউম করার ব্যাপারটা থেকে সি এর ব্যাপারটা আসছে। ইন্টিগ্রেশন করলে একটা অনিশ্চয়তা থেকে যায় যে এখানে কনস্ট্যান্টটা কত হবে, সেই অনিশ্চয়তাটাও ঠিক এখানে আসলে শুরুতেই সেই অনিশ্চয়তাটা আসলে যে কত হবে এটা আমরা জানি না। সো আমরা ধরে নিলাম যে 0 থেকে শুরু হচ্ছে। এবার আমি বোঝাই আস্তে আস্তে, আমি ধীরে ধীরে সামনে এগিয়ে যাচ্ছি, এই বরাবর সামনে এগোতে থাকলে আমার ক্ষেত্রফলের মানটা কিন্তু বাড়ছে। সেই টোটাল ক্ষেত্রফলটাকে আমি এখানে প্লট করতে থাকছি, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। প্রথমে ক্ষেত্রফলের মানটা বেশ বেড়ে যাচ্ছে, আরেকটু আগালাম ক্ষেত্রফলের মানটা আরও বাড়লো, আরেকটু আগালাম ক্ষেত্রফলের মানটা আরও বাড়লো, দেন এমন করতে করতে এই পর্যন্ত ক্ষেত্রফলের মানটা অনেক বাড়লো। এরপরে যেটা শুরু হবে সেটা হচ্ছে নিচের দিকে চলে আসলে, নিচের দিকে ক্ষেত্রফলগুলোকে নেগেটিভ ধরা হয়, কারণ এখানে গুণফলটা আসলে নেগেটিভ হবে, এই cos x এর সাথে dx গুণ করলে নেগেটিভ আসবে নিচের দিকে। সো এই জায়গায় খেয়াল করো যে
ধরো ব্যাপারটা এরকম ছিল যে একদম শুরুতে তোমার কাছে 0 টাকা ছিল, এরপর কত টাকা যোগ হচ্ছে তুমি সেটা খেয়াল করো, যে এরপরে আর একটু টাকা বাড়ছে, এরপর আরো টাকা বাড়ছে, এরপর আরো টাকা বাড়ছে, এমন করে করে তোমার মানটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। করতে করতে এই পজিশনে এসে তুমি অনেকটা উঁচুতে পৌঁছালা, তোমার মোট টাকার পরিমাণটা এখান থেকে এই পর্যন্ত টোটাল যে এরিয়াটা সেই পরিমাণটাকে কিন্তু আমি এখানে গ্রাফে প্লট করেছি। এরপর যেটা হবে নেগেটিভ এরিয়া যোগ হতে শুরু করবে। নেগেটিভ এরিয়া যখনই যোগ হলো অর্থাৎ মোট জিনিসটার পরিমাণ এবার কমতে থাকবে, কমতে 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 যখন এই পর্যন্ত আসবে, খেয়াল করে দেখো এইখানেও যতখানি আছে এখানেও ঠিক ততখানি কি আছে, পুরো জিনিসটা সিমেট্রিক যেহেতু, সো দুটো যোগফল আসলে 0 হয়ে যাবে। এই যে আমরা 0-তে পৌঁছায় গেছি। দেন এরপরে নেগেটিভ জিনিস যোগ হতে থাকছে, ফলে এটা আরো নিচে নামবে। নেগেটিভ জিনিস কোন পর্যন্ত যোগ হবে? এই পর্যন্ত, এই পর্যন্ত গিয়ে সবচেয়ে খারাপ হবে এই জায়গায়। এরপরে যেটা হবে আবার একটু একটু করে পজিটিভ জিনিস যোগ হচ্ছে, একটু করে পজিটিভ জিনিস যোগ হওয়া মানে নেগেটিভের পরিমাণটা কমবে, কমতে কমতে যখন আবার এখানে পৌঁছাবো, খেয়াল করে দেখো এখানে যতটুকু আছে এখানে ঠিক ততটুকু পরিমাণেই আছে, সো এটার মানটা হয়ে যাবে শেষ পর্যন্ত 0। এমন করে করে আসলে এভাবে ঘুরতে থাকবে। দেখা যাচ্ছে যে গ্রাফটা আমরা পাচ্ছি এটা আসলে sin x এর কার্ভ। সো ইন্টিগ্রেশন অফ cos x dx এটা আসলে sin x প্লাস কিছু একটা হতে পারে। এরকম কিছু একটা মানে কি, যে একদম শুরুতে কোথায় ছিল এটা তো আমরা জানি না, আমি শুরুতে যদি এখান থেকে শুরু করতাম পুরো গ্রাফটা দেখতে এরকম হতো, অর্থাৎ ওই গ্রাফটা থেকে মনে হতো যেন একটু উপরে উঠে আছে। এই যতটুকু পরিমাণে উপরে উঠে আছে এটাকে আসলে আমরা সি বলি, যে এই sin x এর সাথে একটু করে করে যোগ হয়ে আছে। যাই হোক, আমরা এটা একদম একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। তো আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে